স্যার টপিক আজকে যেটা পড়ানো হবে শুধু সেটাই থাকবে? হ্যাঁ, শুধু সেটাই থাকবে। ওকে স্যার। এবং এই টপিকটা থেকে ফাইনালেও কোশ্চেন আসবে, সো একদম সেম জিনিসই দেখবে আবার ফাইনালে আসবে। এই জন্য ক্লাসটা একটু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই, আমি তো জানি না কয়জন অ্যাটেন্ড করলাম, 16 জন 17 জন দেখলাম। তো যারা অ্যাটেন্ড করছো একটু ক্লাসটা ভালো করে দেখো, আর রেকর্ড থাকলে তো এটা আসছেই, তোমরা যদি পড়ে থাকো আর কি। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার নাম্বার 11 যাচ্ছি, বিএম দাসের। এই চ্যাপ্টারে আমরা মেইনলি চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ সয়েল। এখানে আমরা গত ক্লাসটা যখন নিয়েছিলাম তখন একটু আলোচনা করছিলাম যে আমাদের কম্প্রেসিবিলিটি অফ সয়েলে আমরা আসলে কি নিয়ে পড়তে যাচ্ছি। আমরা সয়েলকে কম্প্রেস করব, কম্প্রেস করার কারণে এটার মধ্যে যে ওয়াটার ভয়েডটা যেটা ছিল সেই ওয়াটারটা আস্তে আস্তে চলে যাবে একটা সময় নিয়ে, তখন পার্টিকেল গুলো কাছাকাছি বসে যাবে, ক্লোজ হবে, সো সয়েলের ভলিউম কমে যাবে, সয়েলটা আরো বেশি ডেন্সিফাই হবে। এটাকে আমরা বলতেছিলাম কম্প্রেসিবিলিটি অফ সয়েল, বা এই যে ওয়াটার বের হওয়ার যে প্রসেসটা, এটাকে স্পেসিফিকলি আমরা বলতেছিলাম কনসলিডেশন। আচ্ছা, এখন কনসলিডেশন বা সেটেলমেন্ট হচ্ছে তিন ধরনের, একটা ইলাস্টিক, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। এটা নিয়ে আমরা কথা বলছি লাস্ট ক্লাসে, এবং টোটাল সেটেলমেন্ট যখন বের করবো তখন আমাদের এই তিনটা সাম করতে হবে। কনসলিডেশন সেটেলমেন্ট কতটুকু হলো? কনসলিডেশন সেটেলমেন্ট মানে কোনটা? যে which is the result of volume change in saturated cohesive soil, মানে clay soil এ, because of expulsion of water that occupies the void space. Void space এর মধ্যে যে ওয়াটারটা ছিল উইথ টাইম ওই ওয়াটারটা আস্তে আস্তে বের হয়ে গিয়ে সয়েল পার্টিকেল গুলো খুব কাছাকাছি চলে আসবে, তার মধ্যে সয়েল লেয়ারটা একটু সেটেল করা যাবে, উপরের যে সুপার স্ট্রাকচার থাকবে বা ফাউন্ডেশনের কোটিং থাকবে সেটাও সেটেল করা যাবে। তো এটা হচ্ছে একটা। আরেকটা ছিল ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট। সেটা কোনটা ছিল? যে আমরা যখন কোনো সয়েলের উপর যখন লোড দিচ্ছিলাম ফার্স্ট টাইম, তখন ইমিডিয়েটলি তার মধ্যে একটা সেটেলমেন্ট হবে, এবং সেটার নাম ইলাস্টিক। তো এটা বলতে বোঝা যাচ্ছে আমি লোডটা যদি কোনোভাবে সরায় ফেলতাম, আনলোড করতাম, মানে ফুটিংটা ওখান থেকে সরায় ফেলতাম সয়েল সারফেস থেকে, তাইলে হয়তো সয়েলটা আবার কিছুটা উপরের দিকে চলে আসতো আর কি। যেহেতু এটা ইলাস্টিক সেটেলমেন্ট, এটা ভ্যালু যদি খুবই কম, আর এটা মেইনলি স্যান্ডি টাইপের সয়েলে বেশি দেখা যায়। তবে এটার কারণেও সামান্য সেটেলমেন্ট হবে, এবং এই সেটেলমেন্টটা আমাদের কনসিডারেশনে নিতে হবে। কেন বলছিলাম? কারণ আমরা কিন্তু আসলে ফুটিংটা কখনো আর উঠাচ্ছি না, তো আলটিমেটলি এটা মানে রিগেইন করার সুযোগ নাই সেটেলমেন্টটা, তো এটা আলটিমেটলি থেকেই যাবে ওটার মধ্যে স্ট্রাকচারের সাথে। এবং থার্ড ক্লাস সেটেলমেন্ট যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি কনসিডারেশন সেটেলমেন্ট। এটা আমরা বলছিলাম যখন আমাদের প্রাইমারি কনসিডারেশন সেটেলমেন্টটা প্রায় শেষের দিকে, তার মানে আর ওয়াটার বের হচ্ছে না, কিছু ওয়াটার তো থাকবেই সবসময়, ইনফিনিটের সময় লাগবে ওয়াটারটা বের হতে, কিন্তু যখন দেখা যাবে মোটামুটি 90 থেকে 95% প্রাইমারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট হয়ে গেছে, তার মানে ওই সয়েলের মধ্যে যে পরিমাণ ওয়াটার ছিল সেই ওয়াটারের মধ্যে আবার লোড দেওয়ার কারণে কিছু ওয়াটার বের হবে। আমি তো জানি আমি এখানে কততলা বিল্ডিং করবো, সো লোডটা আগে থেকে আমি জানি এত লোড পড়বে। সেই লোডটা যখন আমার ফুটিং এর থ্রুতে সয়েলের মধ্যে যাচ্ছে, যাওয়ার কারণে ওই সয়েল থেকে যে পরিমাণ ওয়াটার বের হওয়ার কথা, সেই ওয়াটারটা বের হতে প্রায় ইনফিনিটি টাইম লেগে যাবে। কিন্তু মোটামুটি ধরো 40-50 বছর পরে সেই ওয়াটারটার এটা সার্টেন পার্সেন্টেজ, প্রায় 95% ওয়াটার বের হয়ে যাবে। এটা আমরা দেখতে পারবো যে আসলে কত বছর পরে এই জিনিসটা বের হবে, কত পার্সেন্ট। তো মোটামুটি 90 থেকে 95% সেটেলমেন্ট যখন প্রাইমারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট যখন ডান, তখন স্টার্ট হয় সেকেন্ডারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট, যেটা অ্যাকচুয়ালি কোনটা, which is observed in saturated cohesive soil and organic soil. Organic soil আমরা বলছিলাম এটা আসলে পাম্পেবল সয়েল, এর উপরে পাড়া দিলে দেখবে এটা বসে যায়, কোনো সয়েল ওয়াটার বের হতে হয় না সয়েলের মধ্যে থেকে। এমনি সয়েলের পার্টিকেল গুলা তাদের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে আসলে একটু সেটেল করে যায়। তো সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট। সেই জিনিসটা ওই প্রথম দিককার সিচুয়েশনে, যখন ধরো তুমি মাত্র কোনো একটা সয়েলে লোড দিলা, তখন আসলে সব জায়গায় ওয়াটার থাকে, তো তো সয়েল পার্টিকেল গুলো একটা থেকে আরেকটা মোটামুটি ভালো দূরেই থাকে, মাঝখানে জায়গাটাতে ওয়াটার থাকে, যার কারণে সেই প্লাস্টিক অ্যাডজাস্টমেন্টের সুযোগটা আসলে সলিড পার্টিকেল গুলো পায় না। যার কারণে যখন আস্তে আস্তে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, মানে প্রাইমারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট প্রায় শেষের দিকে, যখন সলিড পার্টিকেল গুলো একজন একজনের খুব কাছাকাছি চলে আসছে, ওই মোমেন্টে গিয়ে তোমার স্টার্ট হয়ে যাবে সেকেন্ডারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট। মানে তখন আবার ওই সলিড পার্টিকেল গুলো তাদের অ্যারেঞ্জমেন্ট কিছুটা চেঞ্জ করে আরেকটু মানে ভালো একটা পজিশনে এসে বসবে আর কি, একটু নড়াচড়া করে আর কি। তো সেটা এখানে বলা আছে যে is a result of plastic adjustment of soil fabric। এই কথাটা লিখতেই হবে। এটা মানে হচ্ছে সয়েল ফেব্রিক বা সয়েল স্ট্রাকচারটা তাদের প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট, একটা পার্মানেন্ট ডিফর্মেশন হবে তাদের মধ্যে, এটা ওয়াটার বের হওয়ার জন্য কিন্তু না। এটাই আবার পরবর্তীতে বলে দিচ্ছে যে ইট ইজ অ্যান অ্যাডিশনাল ফর্ম অফ কম্প্রেশন দ্যাট অকুপাইজ এট কনস্ট্যান্ট ইফেক্টিভ স্ট্রেস। তার মানে
এই কাজটা হওয়ার সময় কিন্তু আসলে কখনো ওয়াটার রিলিজ হবে না। ওয়াটার যদি এখান থেকে চলে যায় তাহলে ওয়াটার স্ট্রেসটা সলিডের ঘাড়ে দিয়ে যায়, তো যার কারণে সলিডের স্ট্রেসটা আস্তে আস্তে বাড়তে থাকে। ধরো আমি যখন স্ট্রাকচারে লোডটা দিয়ে গেলাম, স্ট্রাকচার সুপার স্ট্রাকচার থেকে লোডটা যখন সয়েলের মধ্যে আসলো, তখন শুরুর দিকে একদম t=0 সময়ে পুরো লোডটাই আসলে ওই স্যাচুরেটেড ওয়াটার যেটা আর কি সলিড পার্টিকেলের মাঝখানে মাঝখানে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা নেয়। তখন মাত্র যখন লোডটা দিলাম তখন যতই সময় যাচ্ছে আস্তে আস্তে কি হবে, ওয়াটারটা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন এই যে লোডটা সেটা সলিডের ঘাড়ে চাপায় সে বের হয়ে যাবে। তার মানে আস্তে আস্তে সলিডের ঘাড়ে ওয়েটটা বাড়বে। তো সলিড ওয়েটের যে পোর্শনটা বা স্ট্রেসের যে পোর্শনটা নিচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। তো যেহেতু আমরা জানি সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্টটা স্টার্টই হবে প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট প্রায় শেষের দিকে, তো তখন তো আসলে এখান থেকে তেমন আর ওয়াটার বের হবেই না, বেরই হবে না বলতে গেলে ওয়াটার। তো ওয়াটার যদি বের না হয়ে যায় তাহলে আলটিমেটলি কিন্তু সলিডের উপর স্ট্রেসটা আর বাড়তেছে না, এটা ফিক্সড স্ট্রেসে চলে আসছে। তো ওই সিচুয়েশনে গিয়ে সলিডের উপরে যে স্ট্রেসটা বা সলিড যে স্ট্রেসটা নেয় সেটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। আর ওয়াটার যে পার্টটা নিচ্ছে সেটাকে আমরা বলি পোর ওয়াটার প্রেশার। সো আমাদের টোটাল স্ট্রেস ইকুয়ালস টু পোর ওয়াটার প্রেশার প্লাস হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, যেটা তোমরা ট্রাইক্সিয়াল টেস্টে পড়ছো আর কি। তো আস্তে আস্তে পোর ওয়াটার প্রেশারের ভ্যালুটা কমে, ইফেক্টিভের ভ্যালুটা বাড়ে। কখন? যতদিন পর্যন্ত প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট হতে থাকে। যখন প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট প্রায় শেষের দিকে মানে পোর ওয়াটার প্রেশারটা প্রায় 0 হয়ে গেছে এবং ইফেক্টিভ স্ট্রেসটা টোটাল স্ট্রেসের সমান হয়ে গেছে, ওই মুহূর্তে গিয়ে সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট স্টার্ট হয়। তো তার মানে কি, তখন যেহেতু আর ওয়াটার বের হচ্ছে না, সো পোর ওয়াটার প্রেশারটা আর কমার সুযোগ পাচ্ছে না বা ইফেক্টিভটা আর বাড়ার সুযোগ পাচ্ছে না। এর জন্য বলা হচ্ছে যে দ্যাট অকার্স এট কনস্ট্যান্ট ইফেক্টিভ স্ট্রেস। মানে তখন আর ওয়াটার বের হওয়ার সিচুয়েশনটা আসলে নাই বলতে গেলে, কারণ সেটা তো আগেই বের হয়ে গেছে প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট। সো ওভারঅল আমরা কোনো একটা স্ট্রাকচারে যখন টোটাল সেটেলমেন্ট বের করব ফাউন্ডেশনের, তখন আমাদের এই তিনটা পার্ট যোগ করতে হবে: এসসি ফর প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট, এসএস ফর সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট এবং এসই ফর ইলাস্টিক সেটেলমেন্ট। তোমার সয়েলটা যদি হয় স্যান্ডি টাইপের সয়েল তাহলে তার ইলাস্টিক সেটেলমেন্টের ভ্যালুটা বেশি হবে টোটাল সেটেলমেন্টের মধ্যে। যদি তোমার সয়েলটা হয় ক্লে টাইপের সয়েল, পিওর ক্লে উইদাউট অর্গানিক ম্যাটার, দেন তার বেশিরভাগ সেটেলমেন্টে হবে প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট, মানে ওয়াটার বের হওয়ার জন্য যেটা সেটা। তোমার সয়েলটা যদি অর্গানিক ম্যাটারে বেশি থাকে, অর্গানিক ম্যাটারের কন্টেন্ট, অর্গানিক কন্টেন্ট যদি বেশি থাকে সয়েলের মধ্যে, তাহলে তার আবার সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্টটা খুব বেশি হবে। সো যেহেতু আমরা নরমালি প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্টটা এখন করবো আর কি, মানে আমরা আসলে পিওর একটা ক্লে সয়েল নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমরা সয়েল টেস্ট করে দেখছি যে মাটি সয়েল সারফেসের প্রায় 70-80 ফিট নিচে গিয়ে আমরা একটা ক্লে লেয়ার পাইছি যার সেটেল হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে তো অর্গানিক ম্যাটার আসলে রিচ করার কথা না অত দূরে। অর্গানিক ম্যাটার নরমালি পাওয়া যায় গাছের পাতা, রুটস, এগুলো সব আসলে টপ সয়েলের দিকে থাকে। তো আসলে ওই সয়েলটার সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট হওয়ারও চান্স কম, এবং সেটা যেহেতু বলতেছে পিওর ক্লে, সেখানে আসলে স্যান্ড নাই, তাহলে তার আসলে ইলাস্টিক সেটেলমেন্ট হওয়ার চান্স আসলে খুবই কম। তো যার কারণে আমরা যখনই ক্লে টাইপের সয়েল নিয়ে ডিল করবো, স্যাচুরেটেড ক্লে, তখন আসলে তার মেজর পোর্শন অফ দ্য সেটেলমেন্ট হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট বা এসসি যেটা সেটা। সে আমাদের টোটাল যদি 100 মিলিমিটার সেটেলমেন্ট হয়, তার মধ্যে তুমি এই সয়েলের জন্য প্রায় দেখবা 97 থেকে 95 মিলিমিটার সেটেলমেন্ট ডিউ টু প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট, এবং বাকি কিছুটা পার্সেন্টেজ সেটেলমেন্ট বা অল্প কিছু পার্সেন্টেজ 5% সেটেলমেন্ট হয়তো হবে এই সেকেন্ডারি এন্ড ইলাস্টিক মিলে। তো আমরা এর জন্য এই চ্যাপ্টারে মেইনলি আমরা এই জিনিসটাই পড়বো, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আর সেকেন্ডারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট এন্ড ইলাস্টিক সেটেলমেন্ট এটা তোমরা ফার্দার স্টাডি যখন করবা পরবর্তীতে, তখন হয়তো এগুলো নিয়ে ডিটেইলস জানবে। তো চ্যাপ্টারটা যেখানে শুরু হয়েছে শুরুর দিকেই তোমার হচ্ছে এই ডেফিনিশন গুলো দেওয়া ছিল, তার পরবর্তীতে গিয়ে তোমাদের ইলাস্টিক সেটেলমেন্টের পোর্শনটা শুরু হয়েছে, যেটা আসলে আমরা এখানে পড়বো না, সেটা স্কিপ করতে পারো এখানে। তারপর তোমার আস্তে আস্তে যেতে যেতে তুমি এখন পেয়ে যাবা প্রাইমারি কনস্ট্রাকশন সেটেলমেন্ট, এই যে কনসলিউশন সেটেলমেন্ট যেটা। তো এটার মধ্যে ফার্স্টে আমাদের কনসালটেশনের ফান্ডামেন্টালসটা একটু আলোচনা করছে, যে কনসালটেশন আমি কিন্তু বেসিকটা অলরেডি বলে ফেলছি। বেসিকটা হচ্ছে আমার যখন আমি একটু ড্র করে দেখাই, আমাদের যখন হচ্ছে এখানে ধরো আমরা সয়েল টেস্ট করছি, সয়েল টেস্ট করে সয়েল টেস্ট করে আমরা এরকম অনেক সয়েল প্রোফাইল অনেকগুলো লেয়ার দেখতে পাইছি, তার মধ্যে অনেক নিচের একটা লেয়ার ধরো আমরা সে ক্লে লেয়ার পাওয়া গেছে, এখানে একটা ক্লে লেয়ার পাওয়া গেছে, আর বাকি সব হচ্ছে এগুলো স্যান্ড, এগুলো স্যান্ড। আমার ফুটিংটা প্লেস করতেছি ধরো এইখানে, সুপার স্ট্রাকচারের লোড এটার মধ্যে আসতেছে, এখানে সুপার স্ট্রাকচার থেকে লোড আসতেছে।
তাহলে এখন আমার কম্প্রেসিবল লেয়ার হচ্ছে এটা, এই লেয়ারটা কম্প্রেস করবে। আচ্ছা, তো এখানে যখন আমি হচ্ছে মাত্র লোডটা যখন দিব, ধরো 800 কিলো নিউটনের একটা লোড আমি মাত্র দিচ্ছি এখানে, তাহলে এই লোডটা শুরুতেই কিন্তু আসলে এই এখানে যে সলিড পার্টিকেল গুলো আছে, এর মধ্যে যে সলিড পোর্শনটা আছে আর মাঝখানে মাঝখানে ওয়াটার যে আছে, তো Ft ইকুয়ালস টু 0, Ft ইকুয়ালস টু 0 মানে যখন মাত্র তুমি লোডটা দিছো বা এখানে একটা স্ট্রেস আসছে এই মিড লেয়ারে, তখন আসলে এই পুরো প্রেসারটা, ধর আমি টোটাল Ft ইকুয়ালস টু 0 তে আমার টোটাল স্ট্রেস আমি 100 kPa চাপাই দিছি, 100 kPa। এই টোটাল স্ট্রেসটাই কে নেবে, পোর ওয়াটার প্রেসারে পুরোটাই 100 kPa নেবে। আমার ইফেক্টিভ স্ট্রেস যেটা মানে সলিড পার্টিকেল গুলো যে স্ট্রেস নেবে, ওরা আসলে ফার্স্ট টাইম কোনো স্ট্রেস নেবে না, পুরোটাই আসলে যেহেতু স্যাচুরেটেড সয়েল, ফার্স্ট টাইম পুরো প্রেসারটাই ওয়াটার নিয়ে নেবে। সো আমাদের ইফেক্টিভ স্ট্রেস যেটা সিগমা প্রাইম থেকে সিগমা বলি বেটার হয়, টোটাল স্ট্রেস এটা। তাহলে আমাদের ইফেক্টিভ স্ট্রেস মানে কি, আমার টোটাল স্ট্রেস থেকে পোর ওয়াটার প্রেসারটা বাদ দিলাম, ইফেক্টিভ পাবো। আর ইফেক্টিভ স্ট্রেসটা মানে হচ্ছে যে পোর্শনটা আমাদের সলিড নিচ্ছে, সেই পোর্শনটা সলিড পার্সোনালি যে স্ট্রেসটা নিচ্ছে, ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে সেটা। তো ফার্স্ট টাইম কোনো ইফেক্টিভ স্ট্রেস থাকবে না, আসলে সলিড কোনো ওয়েট নেবে না, জিরো। তারপর যখন at t equals to t, তার মানে একটা সার্টেন টাইম পরে পরে গিয়ে কি হবে, কিছু পরিমাণ ওয়াটার এদিক থেকে বের হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি কনসোলিডেশন হচ্ছে আর কি। যখন ওয়াটার বের হয়ে যাবে তার মানে কি, তারপর ওয়াটার প্রেসারটা কমে যাবে। টোটাল স্ট্রেস তো 100 kPa, বাট এই পোর ওয়াটার প্রেসারটা সে ধরো হয়ে গেছে 70 kPa। তাহলে এই বাকি 30 kPa কোথায় গেল, এইটাই হচ্ছে সলিড নিচ্ছে, এটাই হচ্ছে সলিডের জন্য ইফেক্টিভ স্ট্রেস। আবার যখন at t equals to ইনফিনিটি হয়ে যাবে, ইনফাইনাইট টাইম পরে গিয়ে আমার এই যে টোটাল স্ট্রেসটা 100 আমি দিছি, এই টোটাল স্ট্রেসের মধ্যে আমার পোর ওয়াটার প্রেসারটা হয়ে যাবে 0, আর আমার ইফেক্টিভ স্ট্রেস তখন কমপ্লিটলি 100 হয়ে যাবে। তার মানে সেদিন এখান থেকে এই লোডের জন্য যে পরিমাণ ওয়াটার বের হওয়ার কথা, সেই ওয়াটারটা ফুললি বের হয়ে যাবে, যার কারণে তখন সলিডই হচ্ছে আমার এই ইম্পোজড যে স্ট্রেসটা, সেই পুরো স্ট্রেসটাই তখন সলিড নিয়ে নিচ্ছে আর কি। সো ইফেক্টিভ প্রেসার 100 kPa হয়ে যাবে। এটাই হচ্ছে কনসোলেশনের ফান্ডামেন্টালস বা বেসিক। এটা নিয়ে এখানে শুরু থেকে আলোচনা করছে, দেখবে যে টোটাল স্ট্রেস, এটা একটা পোর্শন সলিড নেবে, একটা পোর্শন ওয়াটার নেবে। তারপরে তোমার আস্তে আস্তে এই যে টাইমের সাথে এটার ব্যাপারটা দেখানো হচ্ছে, at টাইম t equals to 0 তে টোটাল স্ট্রেসটাই নিচ্ছে পোর ওয়াটার প্রেসার, কিন্তু কোনো ইফেক্টিভ স্ট্রেস থাকতেছে না। যখন at টাইম t আর 0 আর ইনফিনিটির মধ্যে একটা যে কোনো একটা সময় একটা সার্টেন পোর্শন নিচ্ছে ওয়াটার, আর বাকি পোর্শনটা কিন্তু নিয়ে নিচ্ছে সলিড, মানে ইফেক্টিভ স্ট্রেস। এন্ড যখন টাইম ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন দেখো পোর ওয়াটার প্রেসার জায়গাটা ব্ল্যাঙ্ক, সো পোর ওয়াটার প্রেসার এখন 0 হয়ে গেল। তো আমার ইফেক্টিভ স্ট্রেসটা সেটা একদম ডেল সিগমা, মানে আমার টোটাল স্ট্রেস যেটা আমি দিছিলাম এখানে, সেটার ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তারপর এখন কথা হচ্ছে ল্যাবরেটরিতে আমরা এই টেস্টটা করি কিভাবে, বা ল্যাবরেটরি থেকে আমরা আসলে ল্যাবরেটরিতে এটার কাজটা কি। সেটা হচ্ছে প্রথমে এরকম একটা সেটআপ থাকবে, এই সেটআপে তুমি হচ্ছে দুই পাশে দুইটা পোরাস প্লেট থাকে, কনসোলেশন টেস্ট করতেছে আর কি ল্যাবে। তো তুমি ওই যে ক্লে লেয়ারটা পাইছিলা, সেখান থেকে সয়েল নিয়ে আসবে, আনডিস্টার্ব সয়েল স্যাম্পল নিয়ে আসতে হবে শেলফি টিউব দিয়ে, এখান থেকে, এই যে এইখান থেকে এখানে তুমি শেলফি টিউব প্রবেশ করায় এখান থেকে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল নিয়ে আসতে হবে। নিয়ে এসে তুমি আসবে কোথায়, তুমি ল্যাবে চলে আসবে। ল্যাবে এনে সেই সয়েল স্যাম্পলটা এখানে রাখবা, দুইটা পোরাস প্লেট দিবা উপরে নিচে, এখানে সয়েল স্যাম্পলটা রাখবা, রেখে এটার উপর আস্তে 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 লোড দিবা। লোড দিলে আস্তে আস্তে এটা কি প্লেট দুইটা বসে পড়বে, আর উপর দিক দিয়ে নিচের দিকে পোরাস প্লেট যেহেতু, সো আপওয়ার্ড ডাউনওয়ার্ড এই দুই দিক দিয়ে, এদিক থেকে ওয়াটার বের হবে। ওয়াটার বের হলে স্যাম্পলটা আস্তে আস্তে সেটেল করে যাবে, ছোট হয়ে যাবে। তো এইটা আমাকে কাউন্ট করতে হবে জিনিসটা, যে কত স্ট্রেসে আমার কতটুকু সেটেল করে গেছিল, বা মানে উপরের পোরাস প্লেটটা নিচের দিকে কতটুকু নেমে গেছিল। তো সেটা দিয়ে আমি কিন্তু এটার ভলিউমটা বের করে ফেলতে পারবো, এটা এরিয়া তো আমি জানি। তো ভলিউম যদি বের করে ফেলতে পারি, এটার ওয়েটটাও তো আমি জানবো, ওয়েট তো আস্তে আস্তে ওয়াটার বের হয়ে যাচ্ছে, সো ওয়েট তো চেঞ্জ হচ্ছে। তাহলে আমি ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করলে আমি গামা স্যাচুরেটেড পাবো, এই সয়েলটা কিন্তু স্যাচুরেটেড সয়েল। তো গামা স্যাচুরেটেড এর ফর্মুলা বসাবো, GS + C / 1 + into গামা W, সেখান থেকে আমি এটার ভয়েড রেশিওটা পেয়ে যাবো। সো তার মানে কি, এভরি লোডের জন্য এভরি লোডকে আমি আবার স্পেসে কনভার্ট করে ফেলতে পারবো, যে এরিয়াটার মধ্যে পড়তেছে একটা স্কয়ার এরিয়া, এটা এরিয়ার মধ্যে পড়তেছে, অথবা স্কয়ার অথবা সার্কুলার যে এরিয়া হোক, তুমি সেই লোডকে সেই এরিয়াতে ভাগ করলে তুমি স্ট্রেস পাচ্ছ। আচ্ছা, সেই স্ট্রেসটা সাথে সাথে কিন্তু তোমার আসলে ইয়াটা হবে না, ওয়াটারটা বের হইতে কিন্তু একটু সময় লাগবে, এটা বুঝতে হবে। তুমি এখন লোড দিলে এখনই সাথে সাথে এখান থেকে ওয়াটার বের হয়ে এইটা কিন্তু সম্ভব না। রিয়েল লাইফে তো এটা বের হতে ইনফিনিটি সময় লাগবে, কিন্তু তোমার ল্যাব সেটআপে এটা বের হইতে তারপর মোটামুটি 24 আওয়ার্স সময় লেগে যায়। তো
তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে যে তুমি ধরো এখন 100 কেপি লোড চাপায় চলে গেলা, একদিন পরে আসলা, এসে দেখবা যে ওই ইফেক্টিভ স্ট্রেসটা 100 হয়ে গেছে, পোর ওয়াটার প্রেশারটা 0 হয়ে গেছে। আর যখন মাত্র লোডটা দিছো তখন দেখো পোর ওয়াটার প্রেশার 100, ইফেক্টিভ স্ট্রেস 0। তো এভাবে তারপর আবার পরের দিন এসে আবার 100 লোড চাপায় যাবা। সো তার মানে কি তুমি এভরি ইফেক্টিভ স্ট্রেস এভরি একদিন পর পর তুমি একটা করে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু পাচ্ছ এবং একটা করে ভলিউম পাচ্ছ। কেন একদিন পরে আসার কথা বললাম, কারণ একদিন পরে আসলেই তো তুমি তার কমপ্লিট সেটেলমেন্টটা পাচ্ছ, যে পুরো এই লোডের জন্য এই লোডটা 100% কনভার্ট হয়ে গেল ইফেক্টিভ স্ট্রেসে। এই ইফেক্টিভ স্ট্রেসে করেসপন্ডিং একটা ভয়েড রেশিও আমি বের করতে পারবো। তো এভাবে এখন তুমি বলতে পারো যে প্রতিদিন তো ইফেক্টিভ স্ট্রেস সেম থাকতেছে না, কিন্তু আমি তোমাকে তাহলে একটু দেখাই ইফেক্টিভ স্ট্রেস সেম না। যেরকম এটা হচ্ছে, আমি আবার আবার জিনিসটা একটু দেখাই। ঘটনাটা কি হচ্ছে, তোমার তোমার যে স্যাম্পলটা, এই স্যাম্পলটার উপরে প্রথম দিন এই যে হচ্ছে ধরো দুই পাশে দুইটা পোরাস প্লেট রেখে, ছিদ্রযুক্ত পোরাস প্লেট, মাঝে হচ্ছে স্যাম্পলটা, আর এখানে হচ্ছে তোমার আরেকটা পোরাস প্লেট তুমি রাখছো। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার স্যাচুরেটেড প্লেটটা এখানে রাখছো। আচ্ছা, এই যে তুমি লোডটা দিচ্ছ, এই লোডটাকে যদি এই এরিয়াতে ডিভাইড করো, এই যে এই পুরা জায়গার এরিয়াটা, প্যানার এরিয়াটাতে ডিভাইড করো, তাহলে তুমি কি পাচ্ছ? স্ট্রেস পাচ্ছ। কোন স্ট্রেস পাচ্ছ? টোটাল স্ট্রেস পাচ্ছ। ধরো হচ্ছে তুমি লোডটা হচ্ছে ছিল আমি জানি না, ধরো 50, আর এই এরিয়াটা হচ্ছে তোমার ধরো 0.5 মিটার স্কয়ার। তাহলে তুমি এই যে টোটাল স্ট্রেস তাহলে কত হলো? 50 কে 0.5 তে ডিভাইড করলে তুমি পাচ্ছ 100 কেপিএ। এই 100 কেপি স্ট্রেস তুমি দিয়ে গেছো মাত্র। তাহলে এই মুহূর্তে কিন্তু পোর ওয়াটার প্রেশার কিন্তু 0, ইফেক্টিভ স্ট্রেস পোর ওয়াটার প্রেশার 100, কারণ মাত্র যেহেতু শুরু হইলো। ft = 0 কথা বলতেছি। আর তাহলে তোমার ইফেক্টিভ স্ট্রেস কত? 0। তারপরে তুমি ধরো একদিন পরে আসছো, এটা আসলে 2, 4, 5 মিনিট 8 মিনিট পর পর এভাবে ডেটা নিতে হয়, নিতে নিতে একদিন পরে আসবে তুমি আবার আর কি। তো ধরো আফটার 1 ডে তুমি যখন আসছো, তখন তোমার সিগমাটা যায় দেখবা টোটাল স্ট্রেস যেটা আর কি। টোটাল স্ট্রেস, আসলে টোটাল স্ট্রেসের কথা না বলে আমরা শুধু এই দুইটা নিয়ে এখন কথা বলবো। দেখো, তাহলে আমাদের পোর ওয়াটার প্রেশার কিন্তু একদিন পরে আসার পর তুমি দেখবা 0 হয়ে গেছে। আর তোমার ইফেক্টিভ স্ট্রেস এটা কোথায় হয়ে যাবে? এটা ডায়াল গেজ আছে, ওখানে তুমি পোর ওয়াটার প্রেশার ভ্যালু দেখলে দেখবে ওটা 0 হয়ে গেছে, আর ইফেক্টিভ স্ট্রেস তোমার হয়ে গেল কত? 100 কেপি। আচ্ছা, তারপরে এখন আবার আজকে কি করবা, এই দিনে যাওয়ার সময় আবার তুমি টোটাল স্ট্রেস 100 চাপায় যাবা এটার উপরে, আরো 100 কেপি চাপায় যাবা। তারপর যখন ডে 2 তে তুমি যখন আসবা, 2 দিন পরে, আরেকদিন পরে আর কি, তখন তুমি দেখবে আবার পোর ওয়াটার প্রেশার কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই যে পরের দিন তুমি যাওয়ার সময় যে 100 কেপি চাপাই দিয়ে গেলা প্রথম দিনে, সেই সময়কার অবস্থাটা কি? সেই সময় তুমি দেখবে পোর ওয়াটার প্রেশার কত? এই 100, কারণ মাত্র তুমি 100 দিলা, এই 100 পুরোটা পোর ওয়াটার প্রেশার হয়ে যাবে। আর ইফেক্টিভ স্ট্রেস কত? ইফেক্টিভ স্ট্রেস কিন্তু 0 না, কারণ ইফেক্টিভ স্ট্রেস তো আগে 100 ছিল, ওই 100টা এখানে স্টিল থাকবে না, ওটার উপরে ফার্দার লোড চাপাচ্ছ। আচ্ছা, এবার যখন সেকেন্ড দিন যখন তুমি আসবা, তখন তুমি যাই কি দেখবা? পোর ওয়াটার প্রেশার 0 হয়ে গেছে আবার। তাহলে ইফেক্টিভ কত হয়ে গেল? 100 আর 100 200 হয়ে গেল, কারণ আগে তো তার 100 ছিল, আর এই যে 100 ট্রান্সফার হলো তার মধ্যে 200 কেপি হইলো, 200 কেপি। আস্তে আস্তে কিন্তু এই যে এভরিডে এসে দেখবে আস্তে আস্তে এই সয়েল যে ভলিউমটা, এই সয়েল ভলিউমটা কিন্তু আস্তে আস্তে দেখবে কমতেছে। আমি কি প্রথম দিন এই যে যখন প্রথম দিন আসলা, তখন যে সিগমা প্রাইমের ভ্যালু বা ইফেক্টিভ স্ট্রেস যখন 100 কেপি ছিল, তখন কিন্তু সাথে তোমার একটা E1 ও ছিল, মানে একটা ভয়েড রেশিও কিন্তু ছিল। এই ভয়েড রেশিও বের করছে কিভাবে? ডব্লিউ ওয়েটটাকে এই যে এখন যে ভলিউমটা হয়েছে, ভলিউম দিয়ে ডিভাইড করছো, এটা ইকুয়ালস টু গামা সেট। গামা সেট ইকুয়ালস টু হচ্ছে জিএস প্লাস ই ডিভাইড বাই 1 প্লাস ই, এটা একটু আগে বললাম মুখে, এটা গামা ডব্লিউ। এখান থেকে তুমি কিন্তু তার ইটা পেয়ে যাচ্ছ। আর একদম লোড চাপানোর আগে যদি সেম কাজটা করো, যখন কোনো লোড দাওই নাই, তখন যে ওয়েটটা এই জায়গার যে সোয়াল নিচ্ছে তার ওয়েটকে তার ভলিউমতে ভাগ করে, সেটি ইকুয়ালস টু গামা সেট, সেটি ইকুয়ালস টু হচ্ছে জিএস প্লাস ই ডিভাইড বাই 1 প্লাস ই ইনটু গামা ডব্লিউ। এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে আমরা বলি ইনিশিয়াল ভয়েড রেশিও, যখন আমি কোনো লোড দেই নাই তার উপরে। তারপরে এটা কবে? এটা হচ্ছে আফটার 1 ডে। একইভাবে আবার সেকেন্ড দিন যখন তুমি আসলে, তখন কিন্তু সেকেন্ড দিন তুমি এসে কিন্তু আরেকটা দেখবা তার ভলিউম আরো কমে গেছে, তখন কিন্তু তুমি আরেকটা ভয়েড রেশিও পাবা। এটা হচ্ছে সেকেন্ড দিন। আবার একইভাবে থার্ড দিন যখন তুমি, ওই দিন যাওয়ার সময় কিন্তু আবার 100 কেপি চাপা যাবা। আবার থার্ড দিন যখন তুমি আসবা, এসে তুমি দেখবা কি তোমার আবার পোর ওয়াটার প্রেশার 0 হয়ে গেছে, তোমার ইফেক্টিভ স্ট্রেস বেড়ে 300 হয়ে গেছে। এই তখন তুমি সেটা করেসপন্ডিং আরেকটা কি পাবা? আরেকটা ভয়েড রেশিও পাবা, E3 পাবা। ওই একই প্রসেসে ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করে গামা সেট পাবা, তার থেকে আরেকটা ভয়েড রেশিও পাবা।
এখন হচ্ছে তোমার কাজটা শুরু হবে। এখন তুমি কি একটা গ্রাফ প্লট করবা। এই যে এটাই হচ্ছে আমাদের কনসোলেশন টেস্ট করার পারপাস, এই গ্রাফটা প্লট করা। আচ্ছা, এই গ্রাফটা কি ভার্সেস কি হবে? এটা হবে এই অ্যাক্সিসটা লগ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে ই, এটা হচ্ছে নরমাল অ্যাক্সিস। আর এটা হচ্ছে লগ এই অ্যাক্সিসে তুমি যে সিগমা প্রাইমের ভ্যালুগুলো পাইছো, এই যে এতগুলো ভ্যালু 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 16 মিনিট, 30 মিনিট, তারপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টা, তারপরে 24 ঘন্টা, এভাবে অনেকগুলো ভ্যালু নিতে হবে। তারপর আবার 2 দিন, আবার 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এভাবে তোমার বারবার এসে এসে ভ্যালু নিতে হবে। এই প্রত্যেকটা সিগমা প্রাইমের জন্য কিন্তু তুমি প্রত্যেকবার একটা করে ই পাইছো। এই প্রত্যেকটা ই এর পয়েন্ট গুলো এভাবে, তো আস্তে আস্তে কি হচ্ছে, সিগমা প্রাইম যত বাড়তেছে তোমার ভয়েড কিন্তু কমতেছে, এটা বুঝতে হবে কিন্তু। কারণ ভলিউম ছোট হয়ে যাচ্ছে, তো স্ট্রেসের জন্য তো স্যাম্পলটা ছোট হয়ে যাচ্ছে, তো আমার ভয়েড রেশিও তো কমে যাচ্ছে। তাহলে আমি যে গ্রাফটা পাবো, গ্রাফটা আসলে এরকম একটা গ্রাফ দেখা গেছে, এরকম একটা গ্রাফ পাওয়া যায়, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফটাকে বলা হয় ই লগ সিগমা প্রাইম প্লট বা ই লগ পি প্লট। সবাই এই গ্রাফটা বললেই সবাই বুঝে যে এটা কনসোলেশন প্লট। তো তুমি এরকম একটা গ্রাফ পাবা। এই যে উইথ টাইম যতই তোমার হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু বাড়তেছে, ততই তোমার ভয়েড রেশিওর ভ্যালু আস্তে আস্তে কমতেছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা আবার একটু, তোমরা তো আসছো নাকি, এখন আমি আবার একটু ইয়াতে যাচ্ছি, এই আমার লেকচার স্লাইডে যাচ্ছি, মানে বইয়ে যাচ্ছি, আবার একটু দেখো। হ্যাঁ, আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো যে আমরা ওই গ্রাফটা কিভাবে পাবো। এটা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গ্রাফটা পাওয়া। তো গ্রাফটা হচ্ছে কোথায়, গ্রাফটা তুমি আস্তে আস্তে দেখো। এই যে হচ্ছে তোমার সেই গ্রাফটা, যে গ্রাফটা কোথায় মাত্র করবে, এই যে সেই গ্রাফটা, যে আমি এই অ্যাক্সিসে ই, ওই ই নট এর ভ্যালুটা কিন্তু গ্রাফ টাচ করবে না, এর উপরে থাকবে, এটা সবাই বুঝতে পারছো। কারণ গ্রাফ টাচ করা মানেই কিন্তু সেখানে একটা ডেল সিগমা প্রাইমের ভ্যালু আছে, সরি সিগমা প্রাইমের ভ্যালু আছে। বাট ই নট মানে তো যখন তুমি কোনো লোড অ্যাপ্লাই করো নাই তার উপরে, তো ওই সময়টা ভয়েড রেশিও তো সবচেয়ে বেশি ছিল, ই নটের ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে আর কি, তারপর আস্তে আস্তে কমছে এটার সাথে সাথে। তো ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম ই লগ সিগমা প্রাইম প্লটটা। আর এখন এই প্লটটা তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ এটা 342 ল্যাবে গিয়ে তুমি কনসোলেশন টেস্ট যখন ল্যাবে যাই করবা, তখন তুমি এই প্লটটা নিজেই দেখবা, করতে পারলা। বাট আমাদের এই প্লটটা কিভাবে আসলো সেটা খালি এখন আমি বলে দিলাম। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এই প্লটটা, তারপর এখান থেকে কি কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরের যে সেগমেন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের প্লেকে ক্লাসিফাই করতে হবে এখন। প্লে ক্লাসিফাই করা মানে কিন্তু এটা তার গ্রেন সাইজের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা না। তোমরা ক্লাসিফিকেশনে যত ক্লাসিফিকেশন করছো দেখছো, ফার্স্ট টাইম তার গ্রেন সাইজ দিয়ে আমরা তাকে ক্লাসিফাই করি, তারপর তার লিকুইড লিমিট বা প্লাস্টিক লিমিট এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ফার্দার ক্লাসিফিকেশনে যাই, গ্রুপ সিম্বলে বা গ্রুপ নেমে যাই। তো আমরা সেগুলো সব হচ্ছে তার পার্টিকেল সাইজের উপর বেস করে তাকে ক্লাসিফাই করছিলাম। বাট এখানে আমরা প্লেকে যখন ক্লাসিফাই করব, প্লে ছাড়া অন্য কাউকে ক্লাসিফাই করবো না, কারণ আমরা তো এখন পড়তে আছি কনসোলিডেশন, যেটা মানে আসলে ক্লে টাইপের সয়েলের মধ্যে থেকে ওয়াটার বের হয়ে যাওয়ার যে প্রসেস সেটা। তো এই জন্য আমরা শুধু ক্লেকে ক্লাসিফাই করবো, বাট এটা গ্রেন সাইজের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে ওই ক্লেটা তার লাইফ টাইমে কত প্রেসার এক্সপেরিয়েন্স করছিল, তার লাইফ টাইমে সে যে প্রেসারটা এক্সপেরিয়েন্স করছে এর আগে, সেটা কি বর্তমান প্রেসার থেকে বেশি কিনা, নাকি বর্তমান প্রেসারটা তার লাইফ টাইমের সর্বোচ্চ প্রেসার। এই যে যে তার স্ট্রেসের হিস্ট্রি, তার উপর বেস করে এখন আমরা ক্লেকে ক্লাসিফাই করতে যাচ্ছি। সো এই ক্লাসিফিকেশনে ক্লেকে আমরা দুইভাবে ক্লাসিফাই করব, একটা হচ্ছে নরমালি কনসোলিডেটেড ক্লে বা এনসি ক্লে, অ্যানাদারটা হচ্ছে ওভার কনসোলিডেটেড ক্লে আর ওসি ক্লে। আচ্ছা, এখন ফার্স্টে আসি নরমালি কনসোলিডেটেড ক্লে কি। এই ক্লেটা হচ্ছে যে কোনো একটা ক্লে যদি তার লাইফ টাইমে ম্যাক্সিমাম প্রেসারটা বর্তমানে এক্সপেরিয়েন্স করে থাকে, মানে এর থেকে বেশি প্রেসার সে কখনো লাইফ টাইমে এক্সপেরিয়েন্স করে নাই, সেই ক্লেকে আমরা বলবো নরমালি কনসোলিডেটেড ক্লে। আর ওভার কনসোলিডেটেড ক্লে মানে কি, যে কোনো একটা ক্লের বর্তমান স্ট্রেস যেটা আছে, যে স্ট্রেসটা সে এক্সপেরিয়েন্স করতেছে, তার থেকে যদি সে প্রিভিয়াস লাইফ টাইমে, এর আগে এর থেকে বেশি প্রেসার যদি কখনো এক্সপেরিয়েন্স করে থাকে, তাহলে সেই ক্লেকে আমরা বলবো ওসি ক্লে। আমরা কি ওসি ক্লের বর্তমান প্রেসারটাই লাইফ টাইমে ম্যাক্সিমাম প্রেসার না, এর আগে সে এর থেকে বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করছিল, সেটা তার নামেই রিফ্লেক্ট হচ্ছে। আমরা বলতেছি ওভার কনসোলিডেটেড, তার মানে এর আগে তার একবার কনসোলিডেশন হয়েছিল, তার মধ্যে থেকে একবার ওয়াটার বের হয়েছিল, তার মধ্যে এর থেকে বেশি লোড ছিল, এর আগে এর থেকে বেশি স্ট্রেস ছিল, তখন অনেকটা ওয়াটার এখান থেকে বের হয়ে গিয়েছিল। আজকে তুমি তাকে যে অবস্থায় পাইছো, সেই সিচুয়েশনটা কোনটা, যে না, সে যে প্রেসার এক্সপেরিয়েন্স করতেছে সেটা আসলে তার লাইফ টাইমের ম্যাক্সিমাম না। তার মানে আমি আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি জিনিসটা কি। ধরো তোমার এখানে হচ্ছে একটা একটা ল্যান্ড আছে, যে আমাদের হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস। আচ্ছা,
এখানে স্যান্ড তারপর ক্লে একটা লেয়ার আছে, এই যে একটা ক্লে লেয়ার। আচ্ছা, এখন আমার এখানে উপরে কোনো স্ট্রাকচার নাই, একটা খালি একটা জায়গা। আচ্ছা, এই খালি জায়গাটা তোমার ধরো এই যে যে ক্লেটা, সেই ক্লেটা তার লাইফ টাইমে কখনো এর থেকে বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করে নাই। কোন প্রেসার, কোন জায়গা থেকে বেশি প্রেসার? এই যে তার ওভারবার্ডেন প্রেসারটা, যেটা তার উপরে যে সয়েল লেয়ার্স গুলো আছে, এই লেয়ার্স গুলোর সেলফ ওয়েটের জন্য সে বর্তমানে যে প্রেসারটা এক্সপেরিয়েন্স করতেছে এর থেকে বেশি প্রেসার সে কখনোই এর আগে এক্সপেরিয়েন্স করে নাই। করবে কিভাবে? এখানে এর আগে কোনো স্ট্রাকচার ছিল না, তাহলে এটাই তো তার লাইফ টাইমে ম্যাক্সিমাম প্রেসার। তাহলে এই ক্লেকে আমরা বলবো এনসি ক্লে, নরমালি কনসোলিডেটেড ক্লে। আর যদি এমন হয় যে এখানে আগে কোনো স্ট্রাকচার ছিল, কোনো একটা বিল্ডিং ছিল, ধরো এই যে আরেকটা clay, যে এই যে একটা ক্লে, এখানে একসময় একটা বিল্ডিং ছিল, ধরো দোতলা একটা বিল্ডিং ছিল। আচ্ছা ঠিক আছে, এখন দোতলা যে একটা বিল্ডিং ছিল, এখন ধরো যে মালিক সে হচ্ছে চাচ্ছে এই বিল্ডিংটা সে ভেঙে ফেলবে, ভেঙে নতুন করে বিল্ডিং করবে। আচ্ছা, সে বিল্ডিংটা ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরে এখন সে চাইলো যে আমি এখন নতুন করে ফাউন্ডেশন দিয়ে এখানে বিল্ডিং করবো। তো এখন এই যে এই সিচুয়েশনে যখন বিল্ডিংটা এখানে আগে ছিল বাট এখন বিল্ডিংটা এখানে নাই, তার মানে কি এই যে ক্লেটা, সেই ক্লেটা বর্তমানে যে প্রেসারটা এক্সপেরিয়েন্স করতেছে তার থেকে কিন্তু তার এর আগে প্রেসার আর অনেক বেশি ছিল, সে এক্সপেরিয়েন্স করছিল যখন এখানে বিল্ডিং ছিল। তাহলে এই ক্লের নাম আমরা বলবো ওভার কনসোলিডেটেড ক্লে বা ওসি ক্লে, ওভার কনসোলিডেটেড ক্লে। এখন কথা হচ্ছে যে আমাদের, তার মানে এটা খুব ইজি তোমার মনে হচ্ছে যে আমি তো চাইলেই তার মানে এই ক্লেকে ক্লাসিফাই করতে পারি যে কোনটা এনসি কোনটা ওসি, আমি শুধু তার হিস্ট্রিটা জানবো যেখানে আগে কোনো স্ট্রাকচার ছিল কিনা। কিন্তু প্রবলেমটা যেখানে সেটা হচ্ছে যে আগে স্ট্রাকচার ছিল কিনা বা আগে সে এর থেকে বেশি লোড বিয়ার করছে কিনা, এই ইনফরমেশনটা আসলে জানা পসিবল না কখনোই। কেন? কারণ তোমার প্রিভিয়াস জেনারেশন যারা ছিল আর কি, তারা ধরো বললো যে তারা এখানে কখনো কোনো বিল্ডিং দেখে নাই, কিন্তু হতে পারে যে প্রায় 2000 4000 5000 বছর আগে এখানে আমাদের বড় কোনো মাউন্টেন বা কোনো কিছু ছিল, সেই ইনফরমেশনটা আমাদের কাছে নাই। মাউন্টেন এরোশন হয়ে এখানে প্লেন ল্যান্ড হয়ে গেছে এখন, আমি তো সেই ইনফরমেশন জানি না। সো আমি যদি এখন ধরে নেই এই ক্লেটা এনসি ক্লে, মানে এটাই তার লাইফ টাইমের সর্বোচ্চ প্রেসার, বাট আমি সেই হিস্ট্রিটা জানি না এখানে আগে কোনো কিছু ছিল কিনা, তাইলে তো আমার আসলে ক্লাসিফিকেশনটা ভুল হচ্ছে। তো এর জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই ক্লেটা তার লাইফ টাইমে সর্বোচ্চ কত প্রেসার এক্সপেরিয়েন্স করছে, সেটা কি কোনোভাবে জানা যায় কিনা। হ্যাঁ, সেটা জানা যায়, সেটা আমরা এখন দেখবো কিভাবে এটা বের করা যায়। এবং লাইফ টাইমে সর্বোচ্চ এক্সপেরিয়েন্স করা প্রেসারকে বলা হয় প্রি কনসোলিডেশন প্রেসার, প্রি কনসোলিডেশন প্রেসার, pressure or sigma c prime if এই সিগমা, তার মানে এনসি ক্লে যারা তাদেরকে সিগমা সি প্রাইমটাই হচ্ছে তার বর্তমান প্রেসার, সিগমা নট প্রাইমকে বলা হয় প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার। তার মানে এনসি ক্লে মানে কি, যাদের লাইফ টাইমের সর্বোচ্চ প্রেসার সে এখনই এক্সপেরিয়েন্স করতেছে, এর থেকে বেশি প্রেসার সে কখনো এক্সপেরিয়েন্স করে নাই, সেই ক্লেকে বলা হয় নরমালি কনসোলিডেটেড ক্লে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এনসি ক্লের জন্য অবশ্যই সিগমা সি প্রাইমের ভ্যালু আর সিগমা নট প্রাইমের ভ্যালু সেম হবে, কারণ সেই প্রেসারটা বর্তমানে এক্সপেরিয়েন্স করতেছে। বাট ওসিক্লের জন্য যেটা হবে, তার যে প্রেজেন্ট প্রেসার যেটা সিগমা নট প্রাইম, সেটা ছোট কার থেকে, সিগমা সি প্রাইম থেকে। সিগমা সি প্রাইম মানে হচ্ছে পাস্ট ম্যাক্সিমাম প্রেসার, সে যেটা এক্সপেরিয়েন্স করছিল সেটা থেকে তার বর্তমান প্রেসার, বর্তমান প্রেসার মানে যে এইগুলোর জন্য যেটা জেনারেট হচ্ছে আর কি উপরের ওভারবার্ডেন সয়েল লেয়ার্স গুলোর জন্য, তার থেকে পাস্ট প্রেসারটা তার বেশি ছিল, এর জন্য তাকে আমরা ওভার কনসোলিডেটেড ক্লে বলতেছি। একটা ক্লে কখন এনসি থেকে ওসি হবে, কখন ওসি থেকে এনসি হবে, সেটাও আমরা বুঝতে পারি। যেমন আমি যদি চাই এই বিল্ডিংটার উপর এখন আমি স্ট্রাকচার করব, যে ধরো হচ্ছে আমি একটা এনসি ক্লের উপর আমি একটা স্ট্রাকচার করতে চাচ্ছি, যে এখানে আমার একটা ক্লে ছিল, এখানে একটা ক্লে ছিল, উপরে একটা স্যান্ড লেয়ার ছিল থাকুক, আর হচ্ছে আমি এটা এটা কি আমি টের পাইছি যেটা সিগমা নট প্রাইমটা হচ্ছে সিগমা সি প্রাইমের ইকুয়াল, আমি এটা একটা এনসি ক্লে আমি বুঝে গেছি। এখন তার উপর আমি একতলা একটা বিল্ডিং করলাম, আচ্ছা করলাম, ভালো কথা। তো তার মানে এখন যে একতলা বিল্ডিং এর লোড সে যে এক্সপেরিয়েন্স করতেছে এটা কিন্তু তার লাইফ টাইমের ম্যাক্সিমাম। আবার আমি আরেকতলা বিল্ডিং করলাম, দোতলা, এখনো কিন্তু এটাও কিন্তু তার লাইফ টাইমের ম্যাক্সিমাম, মানে এগুলো সে আগে কখনো এক্সপেরিয়েন্স করেনি। তো তার মানে একটা ক্লে যদি এনসি অবস্থায় থাকে, তাহলে তার উপরে যদি লোড আস্তে আস্তে বাড়াইতে থাকো, তাহলে কিন্তু সে এনসি থেকে এনসি থাকে, ওসি কিন্তু হয়ে যাচ্ছে না। কখন সে ওসি হবে? যদি তুমি মনে করো যে আমি এখন হচ্ছে কি করব, আমার একতলা একটা বিল্ডিং ছিল, আমি এটা ভেঙে আমি আবার বিল্ডিং করবো এখানে। আচ্ছা, এই ক্লেটা ফার্স্ট টাইম ধরো এনসি ক্লেই ছিল, কিন্তু কথা হচ্ছে যে যখন এই লোডটা তুমি সরাই ফেলে এখান থেকে, এটা ভেঙে ফেললা, তখন কিন্তু এই ক্লেটা এখন যে প্রেসার এক্সপেরিয়েন্স করতেছে তার থেকে বেশি প্রেসার আগে একবার এক্সপেরিয়েন্স করছিল। তো তার মানে কি ক্লেটা ছিল এনসি, বাট এনসি থেকে সে কনভার্ট হয়ে গেল কি, সে এখন ওসিতে। আবার যখন তুমি নতুন করে আবার এখানে স্ট্রাকচার করা শুরু করলে, আবার একতলা বিল্ডিং করলা, একতলা বিল্ডিং করছো মানে কিন্তু সে মাত্র আবার ওসি থেকে এনসি হলো।
তারপর দোতলা করলা, তারপর তিনতলা করলা, তার মানে কি সে ওসি থেকে ফার্দার আবার যাচ্ছে কোন দিকে, এসি দিকে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে তার লোডের হিস্ট্রিটার উপরে ডিপেন্ড করে আসতেছে, যে সে এর থেকে লোড আগে বেশি এক্সপিরিয়েন্স করছে কিনা বা বর্তমানে করতেছে কিনা, এই সিচুয়েশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে ক্লাসিফাই করতেছি। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা নিয়ে এখন আমরা কনসার্ন, যে যেহেতু আমি আমার প্রিভিয়াস জেনারেশনের কথাকে বিলিভ করতে পারতেছি না, তারা হয়তো এখানে কোনো স্ট্রাকচার দেখে নেই, বাট এর আগে হয়তো এখানে কোনো স্ট্রাকচার বা কোনো ন্যাচারাল কোনো কিছু থাকতে পারতো। তো সেটার জন্য আমাদের আসলে এখন সবচেয়ে কনসার্নিং জিনিস হচ্ছে আমাদের সিগমা সি প্রাইমের ভ্যালুটা কিভাবে বের করা যায়, প্রি কনসোলিডেশন প্রেসার। মানে একটা ক্লে তার লাইফ টাইমে সর্বোচ্চ কত প্রেসার এক্সপেরিয়েন্স করছিল, বা হতে পারে সেটা বর্তমানে এক্সপেরিয়েন্স করতেছে। তো সেই প্রেসারটা যদি বের করতে চাই, সেটা একটু আমরা এখন দেখতে চাচ্ছি, সেই প্রেসারটা কিভাবে বের করব। ফার্স্টে যেটা আমরা এই যে এই পেজটার পরে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে গ্রাফটা, এখানে দুইটা গ্রাফ আছে অবশ্য, ওই আগের অ্যাক্সিস গুলাই, ওয়াই অ্যাক্সিসে ই এন্ড এক্স অ্যাক্সিসে হচ্ছে লগ সিগমা প্রাইম যেটা সেটা। আচ্ছা, এখন এখানে যে যে ঝামেলাটা, সেটা ঝামেলা না, সরি, এখানে আমাদের ফার্স্টের দিকে একটা গ্রাফ দেখানো আছে। গ্রাফটার মিনিংটা কি আমরা একটু বুঝি। গ্রাফটা হচ্ছে যে তুমি আস্তে আস্তে, আমার গ্রাফটা কিন্তু পরিচিত লাগতেছে, বাট এখানে একটা একটা আনলোডিং একটা টার্ম আছে এখানে দেখা যাচ্ছে। তাহলে তুমি আস্তে আস্তে লোড দিচ্ছ, ইফেক্টিভ স্ট্রেস বাড়তেছিল, আমরা জানি ভয়েড রেশিও আস্তে আস্তে কমবে, সো গ্রাফটা নিচের দিকে নামবে, এটা আমরা একটু আগে দেখছি নামতেছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা ডিফারেন্ট একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এখানে সি পয়েন্ট পর্যন্ত আসার পরে এটাকে আনলোড করা হয়েছে, আমি তুমি আস্তে আস্তে ইফেক্টিভ স্ট্রেসটা সরাই ফেলতেছো। সরাই ফেলার পরে দেখা যাচ্ছে তার ভয়েড রেশিওটা একটু একটু বাড়তেছে। এটা আমরা বুঝতেছি যে কখনোই সে আগের মতো করে একদম ইলাস্টিক্যালি ব্যাক করবে না, কারণ সয়েল ইলাস্টিক না। একদম আগের গ্রাফ ফলো করে যে আবার আগের জায়গায় রিটার্ন করবে, এটা ইম্পসিবল। কিন্তু আমরা দেখতেছি যে সে কিছুটা হলেও তার মধ্যে ভয়েড রেশিওটা বাড়তেছে। এই লেভেলে ভয়েড যা ছিল, আমি যখন আনলোড করতেছি, মানে ইফেক্টিভ স্ট্রেস কমাই ফেলতেছি, পিছনের দিকে যাচ্ছি, গ্রাফটা কিন্তু একটু একটু করে উপরের দিকে উঠতেছে। তার মানে কি সে সার্টেন পার্সেন্টেজ সেটেলমেন্ট বা তুমি ভয়েড, এটা বেড়ে যাচ্ছে তার মধ্যে, মানে কি সে রিগেইন করতেছে। যেটা আমরা ওই যে শুরুর দিকে বলছিলাম, একটা ইমিডিয়েট সেটেলমেন্ট হয়, বা সেটা নাম হচ্ছে ইলাস্টিক সেটেলমেন্ট। তুমি যে লোডটা সরায় ফেলো, তাহলে কিন্তু তার কিছু পোর্শন তার মধ্যে কিন্তু রিগেইন করবে। সেটাই আমরা এখানে এক্সপেরিমেন্টের থ্রুতে দেখতেছি, যে আমি যদি আনলোড করি, তাহলে তার মধ্যে ভয়েডটা আবার একটু একটু কিছুটা বাড়ে। সেটা কখনোই আগের গ্রাফ ফলো করবে না, বাট কিছুটা বাড়তেছে। তারপর যখন আমি আবার রিলোড শুরু করলাম, আবার ফোর্স দিচ্ছি, আবার লোড দিচ্ছি, ইফেক্টিভ স্ট্রেস যখন আবার বাড়তেছে, গ্রাফটা এই ডি থেকে এই পাথ ফলো করে আস্তে আস্তে এফ এ গিয়ে আবার জিতে যাচ্ছে। তো এই যে এফজি পোর্শনটাকে যদি আমি ব্যাকওয়ার্ড যদি বাড়াই, দেখতে পাচ্ছি সেটা আমাদের সেই যে আগের যে একটা গ্রাফের নেচার ছিল, একদম এভাবে চলে আসা, সেই নেচারটাই ফলো করতেছে, অন্য কোনো পাথ ফলো করতেছে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে বুঝতে পারতেছি যে ধরো তোমার কোথাও একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডের মধ্যে তুমি হচ্ছে দোতলা অলরেডি একটা বিল্ডিং আছে, এখন তুমি চাচ্ছ এটাকে পাঁচতলা একটা বিল্ডিং করবা। এখন তোমার দুইটা ওয়ে আছে, এক হতে পারে যে তুমি দোতলার উপরে আরো তিনতলা করে ফেলতে পারো, কোনোভাবে রেট্রোফিটিং করে বা আন্ডারপিনিং বা কোনো কিছু করে, অথবা তুমি যেটা করতে পারো যে আমি এটা ভেঙে, দোতলা ভেঙে ফাউন্ডেশন সবকিছু উঠায়, তারপর আমি আবার এখানে নতুন করে ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা করবো। এখন তোমার এখানে গিয়ে মনে হচ্ছে যে কোনটা করলে বেটার, তুমি এই ডিসিশনটা চাচ্ছ, ধরো ইঞ্জিনিয়ার কাছে কোনটা করলে বেটার হবে, সয়েলের বিহেভিয়ারটা কি হবে। তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তুমি যদি একবারে পুরো বিল্ডিংটা করো, মানে কি ভেঙে, দোতলা ভেঙে পাঁচতলা যদি একদম শুরু থেকে আবার শুরু করে যদি করতে চাও, তাহলে তার নেচারটা কি হবে, ওই একদম এ থেকে একদম না সরি, তুমি যদি ওই দোতলার উপরে আরো তিনতলা করতে চাও, মানে না ভেঙে, না ভেঙে মানে কি আনলোড করো না এখন পর্যন্ত, ওই দোতলা পর্যন্ত যে যখন তার উপরে লোডটা ছিল, তাহলে সেটা এনসি সিচুয়েশনে ছিল, তুমি তার উপর আবার লোড দিয়ে যাচ্ছ, তিনতলা চারতলা পাঁচতলা করতে ভাঙো নাই, তুমি তাকে আনলোড আর করো নাই। তাহলে সে কোন কার্ভটা ফলো করতো, এ বি সি এফ জি, ওই যে আগে একসাথে যদি লোডটা দিতা, জাস্ট লোডিং, কোনো আনলোডিং নাই, তখন যে কার্ভ ফলো করতো, তুমি যদি তাকে মাঝখানে আনলোড করে, তাহলে দোতলা ভেঙে আবার যদি রিলোড করো, আবার যদি পাঁচতলা করো, তাহলে দেখতেছি একই কার্ভ ফলো করে। তার মানে এখানে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, তোমার যে অপশন চুজ করতে ইচ্ছা, যেটা তোমার জন্য ফিজিবল সেটাই করবা। তো গ্রাফ আমাদের এই ইনফরমেশনটা দিচ্ছে যে আনলোড করলেও গ্রাফটা কিন্তু একই প্যাটার্ন ফলো করে। পুরোটা যদি একসাথে লোডিং হতো, তাহলে যে প্যাটার্ন, আনলোড করলেও আবার লোডিং রিলোড দিলে একই প্যাটার্ন ফলো করে। তো এই জিনিসটা আমরা এই গ্রাফ থেকে একটু বুঝলাম, যদি এটা নিয়ে আমাদের ফার্দার কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে এইখানে ক্যাসেগেন্ড্রা, সে হচ্ছে, তোমরা চিনো সবাই, লিকুইড লিমিট তাকে চিনছো। সে হচ্ছে এই একটা প্রসিডিউর দেখাচ্ছে, গ্রাফিক্যাল প্রসিডিউর, যেভাবে আসলে তুমি তার সেই প্রি কনসোলিডেশন প্রেসারটা বের করতে পারো কোনো একটা ক্লে সয়েলে। আমি এই ক্লেটা তার লাইফ টাইম ম্যাক্সিমাম কত প্রেসার এক্সপেরিয়েন্স করছিল, সেটা হইতে পারে বর্তমানটা, হতে পারে এর আগে এক্সপেরিয়েন্স করছিল, সেটা আমার জানা দরকার। সেটা না জানলে তো আমি বুঝতেছি না এটাকে কি এনসি বলবো নাকি ওসি বলবো। আচ্ছা,
তো সেটা জানার প্রসিডিউরটা আমি একটু দেখাই কিভাবে। এটা কিন্তু পরীক্ষা আসে। তোমাকে আমি শুধুমাত্র একটা গ্রাফ দিয়ে দিব, কারণ ওই কনসোলিউশন কার্ভটা যেটা, কারণ সেটা তুমি এখনো করোনি, সেটা তোমাকে প্রোভাইড করা থাকবে। এটা হচ্ছে লগ সিগমা প্রাইম এ অ্যাক্সিসে, আর এ অ্যাক্সিসে হচ্ছে তোমার ই। আচ্ছা, তোমাকে যে গ্রাফটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, ইভেন্টের যে প্রোভাইড নাও করা হয়, তুমি কিন্তু অলরেডি প্যাটার্নটা জেনে ফেলছো কেমন হবে। তো একটা কোয়ালিটেটিভ কার্ভ একে যদি দেখাইতে বলে, তুমি এরকম একটা কার্ভ ফার্স্টে আঁকবা, একে তারপর কি করবা, একে হচ্ছে এই কার্ভটার এখানে একটা সার্কুলার পোর্শন আছে দেখবা, এই পোর্শনটা সার্কুলার, হ্যাঁ, এখানেও একটা সার্কুলার পোর্শন আছে, একটু কার্ভ বেশি কিন্তু এখানে। আর এই পোর্শনটা হচ্ছে স্ট্রেইট লাইন, একদম স্ট্রেইট পোর্শন, এটা একদম স্ট্রেইট, এটা একদম স্ট্রেইট লাইন, এই গ্রাফের এই পার্টটা একদম স্ট্রেইট। আচ্ছা, তাইলে এখন আমাকে দেখতে হবে এখানে মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার কোথায়। এখানে তো রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি, এখানে সার্কেলটা একটু বড় সার্কেল, আসলে এটার রেডিয়াসও অনেক বড়, বাট এইখানটায় দেখা যাচ্ছে রেডিয়াসটা সবচেয়ে ছোট, এই মাঝখানের জোনটায়। এখানে ভিজুয়ালি একটা পয়েন্ট তুমি এস্টাবলিশ করবা, ফার্স্টে একটা পয়েন্ট ধরবা, এই মোটামুটি এতটুকু জায়গার মধ্যে, স্ট্রেইট পোর্শনও আসবে না, শুরুর দিকে পোর্শনও আসবে না, মাঝে মাঝে এরকম একটা জায়গায় একটা পয়েন্ট ধরলাম। এটা জাস্ট ভিজুয়াল একটা জায়গা থেকে তুমি এটা সেট করবা, করে এখানে একটা হরাইজন্টাল লাইন টানবা, এই যে একটা হরাইজন্টাল লাইন টানবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তুমি এই পয়েন্টে, যে পয়েন্ট থেকে হরাইজন্টাল লাইনটা টানছো, ওই পয়েন্ট কিন্তু একটা কার্ভের পার্ট, সেই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকবা, কারণ যেহেতু এটা একটা কার্ভ, ওখানে একটা ট্যানজেন্ট হবে, এই যে ওই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকবা। এটা হচ্ছে তোমার সেকেন্ড কাজ, একটা ট্যানজেন্ট আঁকা ওই পয়েন্টে। থার্ড কাজ যেটা, সেটা হচ্ছে এই যে ট্যানজেন্ট এন্ড হচ্ছে হরাইজন্টাল লাইন যেটা ছিল, সেই দুইটার একটা বাইসেক্টর রাখবা, কম্পাস বসাবা, এখানে একটা বৃত্তচাপ নিবা এরকম, তারপর এখানে আবার কম্পাসের মাথাটা বসাবা, বসা অর্ধেকের বেশি জায়গা নিবা, তোমরা এটা পারো কিভাবে সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর রাখতে হয়, এই যে। তারপর এই হচ্ছে তোমার সেই বাইসেক্টরটা, এটা হচ্ছে তোমার 3 নাম্বার কাজ। আচ্ছা, 4 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে তোমার এই পোর্শনটাকে, এই যে তোমার স্ট্রেট লাইন পোর্শনটা ছিল, এই যে স্ট্রেট লাইন পোর্শন, এই পোর্শনটাকে একটা স্কেল ধরে, এই পোর্শনটাকে পেছনের দিকে বাড়াবা, একটা স্কেল ধরে, এই বরাবর একটা স্কেল ধরবা, ধরে আস্তে 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 এটাকে পেছনের দিকে বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছ, স্ট্রেট পোর্শন ধরে বাড়ানোর পরে সেটা তোমার বাইসেক্টরটাকে, যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে বাইসেক্টরটাকে ইন্টারসেক্ট করছে, এটা তোমার ছিল 4 নাম্বার কাজ। এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আসবে, আসার পরে এখানে যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো এক্স অ্যাক্সিস কে, সেই অ্যাক্সিসে তো সিগমা প্রাইমের ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে তোমার সিগমা সি প্রাইম, বা প্রি কনসোলিডেশন প্রেসার, প্রি কনসোলিডেশন প্রেসার। এই পুরো প্রসিডিউরটা বইয়ে বলে দেওয়া আছে একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ, সো কেউ ভুলে গেলে আবার ওখান থেকে দেখে নিবা। সো ফার্স্ট হরিজন্টাল লাইন, তারপর সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট 2 যেটা, তারপর 1 আর 2 যে বাইসেক্টর, অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখবো 3 এটা, তারপরে স্ট্রেট লাইন পোর্শনটা পেছন দিকে বাড়াবো, 4 নম্বর কাজ এটা। তারপর হচ্ছে আমার ওই যে পয়েন্টে বাইসেক্টরটাকে টাচ করলো, ও আমার পয়েন্টে কিন্তু ধরে ফেলছি, গ্রিনটাকে ধরে ফেলছি না, সরি ইয়াটাকে, ব্লুটাকে, এটা আরেকটু উপরে হবে, যে পয়েন্টে বাইসেক্টরটাকে ছেদ করলো, সেই পয়েন্ট বরাবর নিচে নামলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার সিগমা সি প্রাইম। ওকে, বাইসেক্টরটাকে, স্ট্রেট লাইন পোর্শনটা, এই যে 3 নাম্বার কার্ভ, 3 নাম্বার লাইনটাকে যে পয়েন্টে ছেদ করছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে নিচে আসবে, নিচে আসার পর যেটা পাচ্ছ সেই ভ্যালুটা হচ্ছে সিগমা সি প্রাইম বা প্রি কনসোলিডেশন প্রেসার। সো এটাই আমি সেই কনসোলিডেশন কার্ভ থেকে জেনে ফেলতে পারি, তাহলে কিন্তু এখন আমি বাকি কাজ পারবো, যে আমার ইফ দেখি সিগমা নট প্রাইম আর সিগমা সি প্রাইম যদি সমান হয়, তাহলে আমি কমেন্ট করে ফেলবো এটা হচ্ছে এনসি প্লেন। আর যদি আমি দেখি সিগমা নট প্রাইমের ভ্যালু ছোট কার থেকে, সিগমা সি প্রাইম থেকে, তাহলে আমরা বলবো ওসি। এখন আসি সিগমা
নট প্রাইমের ভ্যালুটা বের করবো কিভাবে? আমরা তো সিগমা সি প্রাইম গ্রাফ থেকে বের করা শিখলাম। সিগমা নট প্রাইমটা খুব ইজি। সিগমা নট প্রাইম মানে হচ্ছে প্রেজেন্ট ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেসার। প্রেজেন্ট ভার্টিক্যাল ইফেক্টিভ overburden pressure, সিগমা নট প্রাইম। সেটা বের করার জন্য আমাদের একটা ছবি বা কোনো কিছু আমরা আঁকি, যে ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস। আচ্ছা, আপাতত এখানে কোনো স্ট্রাকচার নাই, কারণ স্ট্রাকচারের স্ট্রেস যেটা সেটা অন্য জিনিস, বাট ওভারবার্ডেন প্রেসার যেটা সিগমা নট প্রাইম সেটা হচ্ছে সয়েল লেয়ার্স গুলো যে প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলতেছি ওভারবার্ডেন প্রেসার। সো ধরো হচ্ছে এখানে তোমার একটা স্যান্ড লেয়ার আছে, এখানেও একটা স্যান্ড, মিডিয়াম স্যান্ড একটা লেয়ার আছে, এখানে একটা ক্লে লেয়ার আছে, প্রত্যেকটা থিকনেস দেওয়া থাকবে। ধরো এটা 5 মিটার, এটা এটা 6 মিটার, এটা 4 মিটার, এই। আর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গামা দেওয়া থাকবে। এটার গামা, আচ্ছা ওয়াটার টেবিলটা ধরো এখানে আছে, তাহলে এটার গামা ময়েস্ট দেওয়া আছে হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার কিউব। আর এটা হচ্ছে গামা, এটা কিন্তু স্যাচুরেটেড হবে যেহেতু ওয়াটার টেবিলের নিচে, সেটা দেওয়া আছে ধরো 21 কিলো নিউটন পার মিটার কিউব। আর তোমার হচ্ছে এই লেয়ারের গামা সেট দেওয়া আছে ধরো 22 কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা, এখন আমাদের যখন সিগমা নট প্রাইম বের করব, কিভাবে বের করব? প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্লে লেয়ারটা যেটা আছে তার সেলফ ওয়েটও কিন্তু তার মধ্যে একটা ওভারবার্ডেন প্রেসার হিসেবে কাজ করবে। তো এই কথাটা একটু বুঝতে হবে। যে এখন আমি ফার্স্টে দেখাই আমাদের বের করব কিভাবে, আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমে গামা ময়েস্ট, এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউবে আছে, আমার তো স্ট্রেস দরকার কিলো নিউটন পার মিটার স্কয়ার, সো আমি এটাকে একটা ডাইমেনশন দিয়ে গুণ করব। কোন ডাইমেনশন দিয়ে? থিকনেস দিয়ে, 5 মিটার দিয়ে। তাহলে এই 20 এর সাথে মাল্টিপ্লাই হবে 5, তাহলে তো কনভার্ট হয়ে গেল স্ট্রেসে কিলো নিউটন পার মিটার স্কয়ার। তারপর তার সাথে যোগ করব কত? ওয়াটার টেবিলে নিচে যদি কিছু থাকে তাহলে কিন্তু তার গামা স্যাট ইউজ করা যাবে না, তার গামা প্রাইম ইউজ করতে হবে, ইফেক্টিভটা ইউজ করতে হবে। তো সেটা বের করবে কিভাবে? 21 থেকে 9.81 বাদ দিব, বাদ দিয়ে মাল্টিপ্লাই করবো লেয়ার থিকনেস যেটা 6 মিটার, সেই 6 দিয়ে প্লাস। এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি ক্লে লেয়ারটা একদমই না নেই, তাহলে কি বললাম, ওভারবার্ডেন, তো তার উপর দুইটা স্যান্ড লেয়ার, তার উপর যে প্রেসারটা দিচ্ছে সেটা, বাট প্লেট তো নিজস্ব সেলফ ওয়েট আছে। এমন যদি হতো এখানে উপরে কোনো স্যান্ড নাই, পুরা এই 15 মিটার পুরোটাই ক্লে, তাহলে কি এই ক্লে কোনো সেটেলমেন্ট হতো না? অবশ্যই হতো, তার নিজস্ব সেলফ ওয়েটের জন্য সেটেলমেন্ট হতো না। তো তাইলে তুমি এখন কেন ক্লের সেলফ ওয়েটটা কনসিডার করবে না? তার মানে এখানে ক্লের, আবার যদি ক্লের সেলফ ওয়েট পুরোটা কনসিডার করে নাও, তাহলে তো সেটা ওভারবার্ডেন প্রেসার হিসেবে কাউন্ট হচ্ছে নিচের লেয়ারের জন্য। আর যদি ক্লে কনসিডার না করি তাহলে তার সেলফ ওয়েটটা কনসিডারই করা হচ্ছে না। আবার যদি ক্লে লেয়ার পুরো 4 মিটার নিয়ে নাও, তাহলে কিন্তু এই পুরো ওভারবার্ডেন প্রেসারটা আসতেছে কি, এই পুরো ওভারবার্ডেন প্রেসারটা আসতেছে ক্লে লেয়ারের নিচে যে লেয়ারটা, আমি জানি না সেখানে কি লেয়ার থাকবে, সেই লেয়ারের জন্য। এর জন্য আমাদের কাজটা হচ্ছে যে আমরা ক্লে লেয়ারকে পুরো বাদও দিব না, আবার আমরা ক্লে লেয়ার পুরোটাও কনসিডার করব না, আমরা ঠিক ক্লে লেয়ারের মিড হাইটে স্ট্রেসটা কাউন্ট করব, এই যে একদম মিড হাইটে। তাইলে আর কোনো এরর থাকলো না, আসলে বেশিও নেওয়া হলো না, কমও নেওয়া হলো না। কারণ ক্লে লেয়ার যদি ছেড়ে দিই তাহলে 0, আর ক্লে লেয়ার যদি পুরোটা নেই তাহলে পুরোটাই চলে আসলো, যেটা আসলে পুরোটা পরের লেয়ারের জন্য ওভারবার্ডেন প্রেসার হয়ে আছে। এই জন্য আমরা মিড হাইটে নেওয়া মানে কি, একদম এভারেজ করা হলো আর কি। আচ্ছা, তাহলে মিড হাইটে যদি নেই তাহলে মানে আমার এখানে তাহলে কি হবে, এখানে হচ্ছে এই 4 কে ভাগ করতে হবে 2 দিয়ে, অর্ধেক যেহেতু, এটা যদি 5 থাকে 5 কে 2 দিয়ে ভাগ করতে হইতো। ইনটু হচ্ছে আমার গামা সেট কত, 22 থেকে বাদ যাবে 9.8। এই এটা করার পর যেটা আসবে আমি জানি না, এটা ক্যালকুলেটরে করা লাগবে, পরে আমি জানি না কত আসবে। সে সে আমি একটা ভ্যালু লিখছি, সে 80 কেপি আসছে, 80 কেপি, ঠিক আছে, এটা সে ধরলাম, এটা 80 কেপি আসছে। আর এই লেয়ারের প্রি কনস্ট্রাকশন প্রেসার কোথা থেকে পাবো? ওই যে আমি ওই ল্যাব টেস্টের ওইখান থেকে আমি ক্যাসাগেনা প্রসেস অ্যাপ্লাই করে, গ্রাফিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে আমি সিগমা সি প্রাইমের ভ্যালু সে পাইছি হচ্ছে 80। ফার্স্টে ধর আমি বলো 80 কেপিএ পাইছি, পাইতেই পারি কিন্তু 80 কেপিএ কেন? কারণ সে এনসি ক্লে হওয়া মানে তো তার লাইফ টাইম ম্যাক্সিমাম প্রেসার সে এখনই এক্সপেরিয়েন্স করতেছে, সো ল্যাব টেস্ট থেকে তো ওই ভ্যালুটাই আসবে। তো তার মানে কি, যে যেহেতু অ্যাজ সিগমা নট প্রাইম is equals to sigma c prime reconstruction pressure, সো আমরা এটা কমেন্ট করতেছি, এটা কি ক্লে, এটা হচ্ছে একটা এনসি ক্লে, এই ক্লেটা এনসি ক্লে। তার মানে এটা তার লাইফ টাইমের এর থেকে বেশি প্রেসার কখনো এক্সপেরিয়েন্স করেনি, মানে এখানে আসলে কখনো কোনো স্ট্রাকচার ছিল না। আচ্ছা, আর যদি এমন হয়, ইফ আমি ধরো
ইফ সিগমা সি প্রাইম ইকুয়ালস টু, আমি ল্যাব টেস্ট করে দেখছিলাম হচ্ছে 120 কেপিএ, বাট তার বর্তমান প্রেসারটা আমি দেখতেছি হচ্ছে 80 কেপিএ, বাট সিগমা নট প্রাইম, সিগমা নট প্রাইম মাত্র 80 কেপিএ, এটা ইজ লেস দেন সিগমা সি প্রাইম, দেন এগুলোকে আমরা বলবো ওসিক্লে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস, এই ওসিক্লে তো বুঝলাম, কিন্তু ওসিক্লের মধ্যে তো আবার ভ্যারিয়েশন আছে। কেন? কারণ হইতে পারে যে ইফ, দেখো যে আমি আরেকটা ব্যাপার বলতেছি, ইফ সিগমা সি প্রাইম ইকুয়ালস টু ধরো 150 কেপিএ, 150 বা 160 কেপিএ, ধরো 160 কেপিএ, এখন তুমি কই যাবা? দুইটাই তো ওসিক্লে, এটাও তো ওসিক্লে, এটাও তো ওসিক্লে। আবার যদি সিগমা সি প্রাইম হয় ধরো 1600 কেপিএ, আর বর্তমান প্রেসার মাত্র 80 কেপিএ, এটাও তো ওসিক্লে। তাই এদেরকে কি ক্যাটাগরাইজ করতে হবে না? সবগুলোর কি সেটেলমেন্ট সেম হবে নাকি? কখনো না। যেরকম ধরো তোমার এই পাশাপাশি দুইটা ল্যান্ড আছে, এই পাশাপাশি দুইটা ল্যান্ড আছে, এই এখানে একটা ল্যান্ড, এখানে একটা ল্যান্ড, ধরো তোমার কাজিনের একটা, তোমার একটা। এখন তোমার কাজিনের হচ্ছে এখানে দোতলা বিল্ডিং ছিল, আর তোমার হচ্ছে এক বিল্ডিং ছিল একতলা। এটা তোমার কাজিনের বিল্ডিং, আর এটা হচ্ছে তোমার বিল্ডিং একতলা। আচ্ছা, এখন তোমরা দুজনে প্ল্যান করছো যে আমরা এখানে কি করব, আমরা এখানে দুইটা বিল্ডিং ভেঙে আমরা পাঁচতলা পাঁচতলা করে দুইজন দুইটা বিল্ডিং করবো। তাহলে এখন দুজন যখন বিল্ডিংটা ভেঙে ফেললা, তাহলে কিন্তু এখন তুমি যদি নিচে, যে তোমাদের যেহেতু পাশাপাশি বিল্ডিং বললাম, তার মানে কিন্তু তোমাদের জায়গার ইয়া কিন্তু সেম, প্রোফাইল কিন্তু সেম। তোমারও এত নিচে ক্লে, তোমারও এত নিচে ক্লে, তোমারও ক্লে লেয়ারের প্রেজেন্ট সিগমা নট প্রাইম যেটা, মানে প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার যেটা, ওরও কিন্তু প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার সেটাই। কারণ কি এই সেম সয়েলে তো দুজন এক্সপেরিয়েন্স করতেছে, মানে দুইটা ক্লে লেয়ার এক্সপেরিয়েন্স করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার কিন্তু বিল্ডিং ছিল একতলা, তাহলে তোমার যে ক্লেটা, সেই ক্লেটা কিন্তু এক্সপেরিয়েন্স করছিল কম স্ট্রেস লাইফ টাইম। ধরো সেটা হচ্ছে সিগমা সি প্রাইমের ভ্যালু হচ্ছে ধরো ওই যে ওইটা 120 কেপিএ, বাট তোমার যে কাজিন, তার যে ক্লে, সে কিন্তু এর আগে বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করছে, যেহেতু এখানে দোতলা বিল্ডিং ছিল। সিগমা সি প্রাইম হচ্ছে তার জন্য 160 কেপিএ। তাহলে তুমি এবার চিন্তা করো যে তোমরা এখানে যদি দুজন মিলে তিনতলা বিল্ডিং, তিনতলা তিনতলা করে করো, পাঁচতলার কথা পরেই চাই, ধরো তিনতলা তিনতলা করে করো, তাহলে কিন্তু তোমার তোমার ল্যান্ড যেটা, যে তোমার যদি এটা বলি, তোমার কিন্তু সেটেলমেন্ট বেশি হবে। কারণ তোমার প্লেটা যখন একতলা ক্রস করে যাবে, তখন সে এনসি স্টেটে চলে যাবে, তার মানে এর থেকে বেশি প্রেসার তার কাছে পরিচিত না। সে কিন্তু তখন তার বেশি সেটেলমেন্ট হওয়া শুরু করবে, ওয়াটার বেশি বের হওয়া শুরু করবে। বাট তার যখন এখানে দোতলা পর্যন্ত হয়েছে, তখন কিন্তু এটা সে আগে এক্সপিরিয়েন্স করছে। তো তার মানে এই ওসির মধ্যে কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। তো সেই ক্লাসিফিকেশনটা করার জন্য আমাদের যেটা করতে হয়, সেটা হচ্ছে ওসিক্লের একটা রেশিও বের করতে হয়, যেটাকে আমরা বলি ওভার কনসলিডেশন রেশিও, ওসিআর, ওভার কনসলিডেশন কনসলিডেশন রেশিও। এটা শুধুমাত্র ওসিক্লের জন্যই থাকা পসিবল। ওসিআর ভ্যালু কি? ওসিআর ভ্যালু হচ্ছে তার সিগমা সি প্রাইম এটা উপরে বসবে, আর সিগমা নট প্রাইম হচ্ছে নিচে বসবে। তাহলে এবার আমি একটা একটু করি, তোমারটা করি আগে। তোমার যে ল্যান্ড, তোমার ল্যান্ডের ওসিআর কত? তোমারটা ওসিক্লে, তারটা ওসিক্লে, কোনো সমস্যা নেই, কারণ দুজনেরই সিগমা নট প্রাইমের ভ্যালু ধরো ছিল 80 কেপিএ। তো দুজনের সিগমা সি প্রাইম মানে ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসারটা এর থেকে বেশি। আচ্ছা, তাহলে এখন আমি ওসিআর 1 তোমার ল্যান্ডের জন্য যদি করি, তাহলে এটা হয় 120 আর এটা হয় 80। তাহলে তোমার ওসিআর এর ভ্যালু আসতেছে হচ্ছে, আসো নাকি কেউ তোমরা? তাহলে বলো এটা ভ্যালু কত? 16 কাটা 3 2 1.5 না? 1.5। স্যার আর 1.5। এই তো গুড। হ্যাঁ, আর তোমার যে কাজিন, তার ল্যান্ডের জন্য তার লেয়ারের ওসিআর এর ভ্যালু কত? ওসিআর 2 কস্ট হচ্ছে 160 ডিভাইড বাই 80। তার মানে এটা হচ্ছে 2। এখন তুমি বলো যে কার সয়েলের সেটেলমেন্ট বেশি হবে? যার ওসিআর কম, সেই সয়েলের সেটেলমেন্ট বেশি হবে। সেটেলমেন্ট দুজনের কম হবে, কারণ দুজনেরটা ওসিক্লে ছিল। কারটা যদি এনসি হইতো, তোমার আরেক কাজিনের ধরো এখানে কোনো বাড়ি ঘরে ছিল না, তার সেটেলমেন্ট আরো বেশি হইতো, কারণ তারটা এনসি প্লে। এনসি প্লে মানে কি? তার ওসিআর কত? 1। এই যে ফর এনসি প্লে, এনসি প্লের জন্য আমরা কি জানি? সিগমা নট প্রাইম আর সিগমা সি প্রাইম সেম, তাহলে তার ওসিআর কি হতে যাচ্ছে? 1। তাহলে তোমার সেই কাজিনের ধরো ওসিআর হচ্ছে 1, তবে তার তো মাত্র যে লোডটা দিবা, সেটাই তো তার জন্য নতুন লোড। তো তার তো ধুমায় সেটেলমেন্ট হবে, প্রচুর পানি বের হবে তো এখান থেকে, আর তোমার সয়েল সেটেল করে যাবে। মানে মেন কথা, ওসিআর যত বেশি, তত সয়েলটা ওভার কনসলিডেটেড, তত ওভার কনসলিডেটেড। সো ওই সয়েলটা আগে থেকেই এইগুলো এক্সপেরিয়েন্স করছে, আসলে আগে থেকে তার অনেকটা সেটেলমেন্ট হয়ে গেছে, এখন সে অত বেশি সেটেলমেন্ট আর এক্সপেরিয়েন্স করবে না, বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এতটুকু করার পরে, আমরা আবার একটু ওখানে ব্যাক করি আমাদের স্লাইডে।
এই যে ওসিআর এর কনসেপ্ট আগে পেজে দেখো বলা আছে, এই যে ওসিআর সিগমা সি প্রাইম ডিভাইড বাই সিগমা প্রাইম বা সিগমা নট প্রাইম যেটা বলে। আচ্ছা, তারপরে আমরা যেখানে যাব আস্তে আস্তে আমরা আমাদের যে টার্গেট সেদিকে যাচ্ছি, আমরা সেটেলমেন্ট কিভাবে বের করব আসলে সয়েলে। তবে আগে সয়েলকে অবশ্যই ক্লাসিফাই করতে হবে, সেটিকে ওসি নাকি এনসি। তো আমরা এখন থেকে ওসি এনসি ক্লাসিফাই করতে পারি এবং ওসিরও ফার্দার ক্লাসিফিকেশন ওসিআর দিয়ে করতে পারি। তারপরে আমরা এখন যেখানে আসব সেটা হচ্ছে এই জায়গাটায় গিয়ে আমরা আসলে সেটেলমেন্ট ফর্মুলায় রিচ করে যাব। এখানকার কনসেপ্টটা হচ্ছে আমরা আমরা যে আমাদের হাতে যে কার্ভটা আছে যেটাকে আমরা বলি ল্যাবরেটরি কনস্টিটিউশন কার্ভ, সেই কার্ভের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ওই কাজটা কিন্তু ওই গ্রাফটা কিন্তু আমরা প্লট করছি মাত্র করে ওই ছোট্ট একটু স্যাম্পল নিয়ে। আমি তোমাকে দেখাইছি শুরুতে কনস্টিটিউশন টেস্টে দুই পাশে দুটো পোরাস প্লেট নিয়ে, এই যে দুই পাশে দুটো পোরাস প্লেট নিয়ে মাঝখানে একটু স্যাম্পল রেখে তারপর তুমি কি করলে টেস্ট করে ফেললে। বাহ, এইটা কি আর তোমার রিয়েল লাইফ স্যাম্পল নাকি? রিয়েল লাইফ স্যাম্পল আছে মাটির 80 ফিট নিচে, সে তোমার যে প্রেসার এক্সপেরিয়েন্স করতেছে সেই প্রেসার ইউনিফর্ম প্রেসার না, এক এক দিক থেকে এক এক প্রেসার এক্সপেরিয়েন্স করতে। তুমি তো খালি এর ভার্টিক্যাল প্রেসার দিলা, তুমি দুই পাশে সুন্দর পোরাস প্লেট করে রাখছো, তো দুই দিক দিয়ে একই রেটে ওয়াটার বের হয়ে যাচ্ছে, তার ওয়াটার তো এই রেটে বের হচ্ছে না। তার তো উপরে হইতে পারে স্যান্ড লেয়ার আর নিচে হইতে পারে রক, তার নিচ দিয়ে কোনো পানি বেরিয়ে হইতে পারতেছে না, আর উপর দিয়ে তোমার পানি বের হচ্ছে হাই রেটে, হইতেই পারে। আবার তার থিকনেস এত কম না, তুমি এখানে যতটুকু থিকনেস দিচ্ছ। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে আসলে। আমরা ইভেন আরেকটা কথা, সেটা হচ্ছে যে তুমি যখন তার উপর লোড দিয়ে চলে গেলা, তুমি একদিন পরে এসে দেখতেছো তার কোর ওয়াটার প্রেসার শূন্য হয়ে গেছে, ইফেক্টিভ স্ট্রেস টোটাল স্ট্রেসের সমান হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু একদিন না, এই জিনিসটা হবে আসলে ইনফিনিটি টাইম পরে রিয়েল লাইফে সয়েল নিয়ে যখন তুমি কাজ করবে। তো আসলে আমরা যদি এখন এই টেস্টের উপর বেস করে যদি আমাদের ফাউন্ডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করে ফেলি, আমরা তো ভুল করতেছি। আমাদের তো আসলে উচিত কি? আমাদের উচিত হচ্ছে এই পুরা কনসোলেশন টেস্টটা ওই মাটির 80 ফিট নিচে গিয়ে তারপর ওখানে গিয়ে করা, ওইখানকার সয়েল স্যাম্পল উপর করা। সেটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। এই জন্য আমরা যে কাজটা করবো যে আমরা ওখানে আর কখনোই যাব না, আমাদের হাতে যেটা ছিল সেটা থেকে আমরা এখন ট্রাই করব আমাদের ফিল্ড কনসোলেশন কার্ভ বের করার, বা ভার্জিন কনসোলেশন কার্ভ বলা হয় এটাকে। একদম ভার্জিন সিচুয়েশনে ওর অবস্থা কি ছিল, সেই ভার্জিন সয়েল আমার আনার দরকার নাই। আমি সয়েল যেটা নিয়ে আসছি অতটুকু সয়েল নিয়ে আমি যে কনসোলেশন টেস্ট করে যে ইয়াটা পাইছি, গ্রাফটা পাইছি, আমার হাতে আপাতত সেই গ্রাফটাই আছে। সেই গ্রাফ থেকে আমি সিমুলেট করার চেষ্টা করব যে আমার অ্যাকচুয়াল গ্রাফটা আসলে কেমন হওয়া উচিত ছিল। তাহলে সেই গ্রাফটা আমাদের পরিচিত, আমরা অনেকবার দেখাইছি গ্রাফটা লগ সিগমা প্রাইম। আমাদের হচ্ছে এই যে এখান থেকে একটা, এই হচ্ছে আমাদের গ্রাফটা, এই পোর্শনটা স্ট্রেইট। এটা কিন্তু ইতিমধ্যে 3বার দেখাইলাম, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রি কনসোলেশন প্রেসারও বের করছি, যাই হোক সেই কাজকর্ম আমাদের শেষ। এখন আমরা বের করতে চাচ্ছি এটাকে এখন থেকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাবরেটরি কনসোলেশন কার্ভ। ল্যাব কনসোলিডেশন, এটা ল্যাবে ওই ছোট্ট একটু স্যাম্পল নিয়ে করা হয়েছিল, এটা কনসোলিডেশন কার্ভ। এখন আমি চাচ্ছি এখান থেকে কিভাবে আমরা ভার্জিন কনসোলেশন কার্ভটা প্লট করতে পারি, রিয়েল লাইফ সিচুয়েশনটাকে সিমুলেট করতে পারি। আচ্ছা, ফার্স্টে যে কাজটা করতে হবে, এটাও টার্জা গিয়ে একটা প্রসেস দেখাইছে, প্রসেসটাকে আমি বলি। ফার্স্টে তোমার যে ই নটের ভ্যালু সেটা কিন্তু অবশ্যই বলছে কার্ভ থেকে উপরে থাকবে, কিন্তু কারণ এখনো লোড আসে নাই। তো ই নট সিচুয়েশন মানে কি, মাত্র সয়েল স্যাম্পল নিয়ে এসে পুরো প্লেটে বসাইছিলাম। এই অবস্থায় তার যে ভয়েড রেশিও, সেই ভয়েড রেশিও বরাবর একটা হরাইজন্টাল লাইন টানবো, প্রথম কাজ, 1 নাম্বার কাজ। আচ্ছা, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমরা ফার্স্টে কাজ করব এখন এনসি ক্লে নিয়ে, তারপর ওসিতে যাব, কারণ আমরা এখন ক্লেকে ক্লাসিফাই করতে পারি। এনসি ক্লে মানে কি, তার সিগমা নট প্রাইম আর হচ্ছে সিগমা সি প্রাইম সমান, সে বর্তমানে সর্বোচ্চ স্ট্রেসটা এক্সপেরিয়েন্স করতেছে। তো এখানে আসলে দুইটা ডেটা পাওয়ার কোনো সুযোগ নেই, একটা ডেটা এখানে পাবো, একটা পয়েন্ট পাবো এখানে, একটা পয়েন্ট, সেটা হচ্ছে সিগমা নট প্রাইম ইকুয়ালস টু আসলে সিগমা সি প্রাইম, দুইটা আসলে ডিফারেন্ট কোনো পয়েন্ট না, একই পয়েন্ট। এখন আমার কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এই বরাবর একটা হরাইজন্টাল লাইন টানা, সরি ভার্টিক্যাল লাইন টানা, এই যে সিগমা নট প্রাইম ইকুয়ালস টু সিগমা সি প্রাইম, এই বরাবর একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। এটা হচ্ছে আমার 2 নম্বর কাজ। আচ্ছা, 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই ই নটে 40%, মানে সে এরকম 0.4 দিয়ে গুণ দিবা ই নটের ভ্যালুটাকে। আর কোয়ালিটেটিভ কার্ভ যদি হয়, ভ্যালু ট্যালু নাই, ই নটের ভ্যালু দেয়া নাই, তখন তুমি কি করবা, জাস্ট 0.5 ধরো অর্ধেক, তার থেকে একটু নিচে দিবা আর কি। এখানে আরেকটা হরাইজন্টাল লাইন টানবা, এটা তোমার 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে এই যে তোমার প্রথমে ই নটের লাইনটা, 1 নম্বর লাইনটা আর 2 নম্বর লাইনটা, এরা যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করবা, এবং 0.4 ই নটের লাইনটা তোমার ল্যাবরেটরি কনস্টিটিউশন কার্ভ, যেটা লাল, যেটা তুমি ল্যাব টেস্ট থেকে পাইছো, সেটা তোমার 3 নম্বর লাইনটা, সেটাকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করে, এই দুইটা পয়েন্টের যে কানেক্টিং লাইন,
একটা স্ট্রেইট লাইন, একটা স্ট্রেইট লাইন, একটা স্ট্রেইট লাইন। এই কানেক্টিং লাইনটাকেই আমরা বলতেছি ভার্জিন কনসোলিডেশন কার্ভ। এই সে আমাদের ফিল্ডের কার্ভ, ভার্জিন কনসোলিডেশন কার্ভ or virgin or field consolidation curve. ওকে, তাহলে হয়ে গেল, বুঝে ফেলাম আমরা। তাহলে এই গ্রাফটা নিয়ে এখন থেকে আমরা কাজ করব। আমরা ওই রেড গ্রাফের দিকে আর যাবো না, তবে রেড গ্রাফটা তো অবশ্যই লাগবে, সেটা থেকে তো এটা প্লট করব। বাট একবার এটা প্লট করে ফেলার পরে আমাদের মেইন কনসার্ন এখন এটা নিয়ে, এখান থেকে আমরা বাকি সবকিছু ক্যালকুলেট করব। এই যে গ্রাফ, এটার যে স্লোপটা, ঢালটা, এই স্লোপটাকে আমরা বলি সিসি অর কম্প্রেশন ইন্ডেক্স, কম্প্রেশন ইন্ডেক্স সিসি। ওকে, তো সিসি ডেফিনেশন আসতে পারে, যদি আসে বলবা সিসি ইজ দ্য কম্প্রেশন ইন্ডেক্স, ইজ দ্য স্লোপ অফ দ্য ভার্জিন কনসোলিডেশন কার্ভ। লাইব্রেরি কনসোলিডেশন কার্ভে কিন্তু ভেরিয়েবল স্লোপ, অনেক স্লোপ, বাট ভার্জিন কনসোলিডেশন কার্ভ একটা স্ট্রেট লাইন, তার একটাই মাত্র স্লোপ, সেটা হচ্ছে সিসি। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে সেটেলমেন্টের ফর্মুলা দিকে যেতে পারি। আমাদের এটা যেটা আমাদের মেইন টার্গেটটা ছিল, সেটেলমেন্টের একটা বেসিক ফর্মুলা আছে এসসি। সি দেখলাম কেন? এটা প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট মিন করে। এসসি ইকুয়ালস টু হচ্ছে এইচ ইনটু ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই নট। এটা হচ্ছে আমাদের সেটেলমেন্টের বেসিক ফর্মুলা, যেখানে এইচ কি? এইচ হচ্ছে থিকনেস অফ দ্য কম্প্রেসিবল লেয়ার। ওই যে ক্লে লেয়ারটা যেটা আঁকছি বারবার, সেই ক্লে লেয়ারের যে থিকনেসটা, এই যে বারবার যে ক্লে লেয়ার আঁকতেছে, এটাই তো কম্প্রেস হবে। এটার যে থিকনেসটা, সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এইচ। যে লেয়ারটার উপরে লোড করার কারণে যে লেয়ারটা কম্প্রেস হবে, সেই লেয়ারটার থিকনেসটা হচ্ছে এইটা। এটা ক্লে লেয়ারের থিকনেস হবে সবসময় এইচ। ড্যালি মানে হচ্ছে তার ভয়েড রেশিওর চেঞ্জ। কেন ভয়েড রেশিও চেঞ্জ হচ্ছে? লোড করার জন্য, সুপার স্ট্রাকচারাল লোডটা আসার জন্য। সুপার স্ট্রাকচারাল লোড আসলে তার যে ভয়েডের চেঞ্জ হবে, এই ভয়েডের চেঞ্জটা কবে হবে? ইনফিনিটি সময় পরে গিয়ে হবে, আজকে না। আজকে তোমার লোড করছে, সেই লোড ওই নিচ পর্যন্ত যাইতে লাগছে কতদিন সময়, তারপর সেখানে লোডটা পড়ার পরে সেখান থেকে আস্তে আস্তে পানি বের হইছে, বের হইতেই আছে, হইতেই আছে। 40 বছর শেষ, 50 বছর শেষ, পানি বের হইতেছে, পানি বের হওয়া শেষ হয় না। ধরো 50-60 বছর পরে গিয়ে সেটা হয়েছে প্রায় 95% সেটেলমেন্ট হয়ে গেছে। 95% পানি এই লোডের জন্য বের হওয়ার যেটুকু কথা ছিল, এটা বের হয়ে গেছে। এই যে এত লং টাইমে তার যে ওই ক্লে লেয়ারটার যে ভয়েডের চেঞ্জ হয়েছে, ভয়েড রেশিও চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা বলতেছি ড্যালি। এটাই এখনকার মেইন চ্যালেঞ্জ, যে ড্যালি কিভাবে বাইর করবো। আমি কি 50 বছর ওয়েট করবো, তারপর আবার ওই সয়েল নিয়ে এসে দেখবো এখন তার ভয়েড রেশিও কত? না, আমরা এখান থেকে বের করে ফেলবো। দেখো আবার ইনটটা কি? ইনটটা হচ্ছে তার ইনিশিয়াল ভয়েড রেশিও। যে মুহূর্তে তাকে শেলবি টিউব থেকে বের করছো, ওই মুহূর্তে উইদাউট এনি লোড, তার উপর লোড দেওয়ার আগে তার যে ভয়েড রেশিও ছিল W/V করে ওই ফর্মুলা থেকে যেটা পাবা, গামা সেটের ফর্মুলা থেকে, সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভয়েড রেশিও। এখন আমরা আসি আমাদের মেইন চ্যালেঞ্জটা, যেটা এটা সেটেলমেন্টের বেসিক ফর্মুলা। এটা ওসি এনসি ক্লে বলে কোনো কথা নাই, যে কারোর জন্য এটা সেটেলমেন্টের জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটা এখন মডিফাই হবে আর কি। আচ্ছা, মডিফিকেশনটা শুরু হবে কোথা থেকে? আমাদের চ্যালেঞ্জ সলভ করা থেকে, ডেলি থেকে। ডেলিটা কিভাবে বের করতে পারি দেখাই। ডেল ই এখান থেকে বের করতে, এই হচ্ছে আমার সেই প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসারটা, যেটা আসলে তার লাইফ টাইম ম্যাক্সিমাম প্রেসার। আমি কি করলাম? এর সাথে একটু করে লোড অ্যাড করলাম, অল্প একটু লোড অ্যাড করলাম। এই লোডটা কোন লোডটা? এই লোডটাই তো সেই লোডটা, সুপার স্ট্রাকচারাল লোড, ডেল সিগমা প্রাইম। যে লোডটা আমার এই ক্লে সয়েল এক্সপেরিয়েন্স করবে ভবিষ্যতে, আসতে যাচ্ছে এই লোডটা তার উপরে সুপার স্ট্রাকচার থেকে। তো সিগমা নট প্রাইম মানে কি? ওভারবার্ডেন সয়েল গুলো যে প্রেসার দিচ্ছিল সেটা, আর ডেল সিগমা প্রাইম যদি উপরে কোনো স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের জন্য ওই লেভেলে কত স্ট্রেস যাচ্ছে সেটা, যেটা আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন করে আসছিলাম। যে সয়েল সারফেসের উপর কোনো লোড থাকলে সেটা আমার ওই অত নিচে গিয়ে কত স্ট্রেস ডেভেলপ করে সেটা। এই ডেল সিগমা প্রাইমটা হয়তো একদিনে নাও আসতে পারে। বিল্ডিং করবো 10 তলা, 10 তলা তার একদিনে করি নাই, 10 তলা করতে 3 বছর লাগছে। আর 10 তলা তো এখানে একদিন হবে, সেটা তো আমি আগে থেকে জানি। এই 10 তলার যে লোডটা, সেই লোডটা হচ্ছে ডেল সিগমা প্রাইম। এই লোডটা পড়ার জন্য ইনফিনিটি টাইম পরে গিয়ে তার একটা ভয়েডের চেঞ্জ হবে, ভয়েড রেশিও চেঞ্জ হবে। কতটুকু হবে সেটা আমরা গ্রাফ থেকে বের করে ফেলবো। দেখো, সো ডেল সিগমা প্রাইম পরে এই পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালুটা তো সিগমা নট প্রাইম, আর এই পয়েন্টের যে ভ্যালুটা সেটা কত? সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম। এটা যোগ হলো এখন তার সাথে কি, বাট কন্ডিশন হচ্ছে, কথা হচ্ছে এখানে কিন্তু একটা লগ আছে, লগ 10 বেজ আছে কিন্তু, কারণ এই অ্যাক্সিসে কিন্তু লগের ভ্যালু বসানো, আর এখানে কিন্তু আছে লগ সিগমা নট প্রাইম। সো এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে লগ সিগমা নট প্রাইম, আর এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে লগ সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম। আচ্ছা, এখন আমি এটা বরাবর উপরের দিকে যাব। কোন কার্ভ ফলো করব? ভার্জিন কনসোলিডেশন কার্ভ। ওকে, এই বরাবর আমি কোথায় আসবো? লেফটে আসবো। এই যে লেফটে আসলাম, আসার পরে এই যে
এটা হচ্ছে সেই ভয়েড রেশিও যেটা তোমার ওই 50 60 বা ইনফিনিটি সময় পরে গিয়ে হবে। এই হচ্ছে তার সেই ভয়েড রেশিওর চেঞ্জ ডেল ই। তো এখন এই ডেল ই বের করবো কিভাবে, দেখো কিভাবে। এই ত্রিভুজটা চিন্তা করো, এই যে ত্রিভুজটা, এই যে ভ্যালুটা, এই যে ডিফারেন্সটা, আর এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটাই তো ডেল ই। আমি যদি সামহাও সিসির ভ্যালুটা জানতে পারি, স্লোপটা, তাহলে কিন্তু এই লম্ব ডিভাইড বাই বেস ওগুলো করে কিন্তু আমি আসলে আমার ডেলিটা লম্বটা বের করতে পারি। সেটা এখন করবো। ডেলি বের করবো। ডেলি কিভাবে বের করতে পারি? ফার্স্টে আমি যাই হচ্ছে আমার সিসিতে, স্লোপ সিসি, সিসি সিসি ইকুয়ালস টু কি? সিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের tan থিটা, tan থিটা, tan থিটা ইকুয়ালস টু কি? লম্ব, লম্বকে ডেল ই আর ডিভাইড বাই বেস, বেসটা একটু পজিশনে করতে হবে। বেস হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের ডেল এক্স, ডিওয়াই বাই ডিএক্স। তো আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স, tan থিটা মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই মানে তো ডেল ই, আর ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এইটা পরেরটা মাইনাস আগেরটা। এমন মনে রাখবো, পরেরটা মাইনাস আগেরটা, এই যে এইটা মাইনাস এইটা। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে লগ 10, লগ খালি লগ দেওয়া মানে কিন্তু লগ 10 বেস, দেওয়া সিগমা প্রাইম মাইনাস কত? লগ সিগমা নট প্রাইম। এই হচ্ছে আমার ডেল এক্স এর ভ্যালু। এটা থেকে এটা বাদ দিতে হবে তো, কারণ এখানে তো লগ আছে সাথে জড়িত। খালি ডেল্টা ডেল্টা ল্যামডা প্রাইম, সরি সিগমা প্রাইম বসানো হবে না তো। আচ্ছা, তাহলে এখন আমি আসি, তাহলে আমার ডেলিটা দরকার ছিল, ডেলি কিন্তু পেয়ে যাচ্ছি। ডেলি কত? ডেলি মানে হচ্ছে সিসি, তারপর লগ লগ সি মাইনাস লগ ডি মানে কি? লগ সি বাই ডি, আমি সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা নট প্রাইম। এখন কোথায় আসি যে আমাদের সিসি বের করবো কিভাবে? কোনো ব্যাপার না, সিসির জন্য এম্পিরিক্যাল ফর্মুলা আছে। সিসি কস্ট হচ্ছে 0.009, বইয়ের মধ্যে আছে, আমি দেখাচ্ছি। লিকুইড লিমিট মাইনাস 10, অনেকগুলো ফর্মুলা আছে, যার মধ্যে এটা স্কেমটনের ফর্মুলা, স্কেমটন 1944, উনি এই ফর্মুলাটা দিছিল। এটাই তোমরা মুখস্থ করে রাখতে পারো, এটা অ্যাপ্লাই করতে পারো। লিকুইড লিমিট আমরা বুঝতেছি, এলএল মানে লিকুইড লিমিট ইন পার্সেন্টেজ, পার্সেন্টেজ। কেউ এটা ডেসিমালে বসায় না, তার ভুল হবে, কিন্তু সব ভুল হবে, অঙ্কদের ভুল হবে। এটা পার্সেন্টেজে, পার্সেন্টেজ থেকে 10 বিয়োগ দিলে তো পজিটিভ একটা ভ্যালু থাকবে, আর তুমি ডেসিমালে নিয়ে গেলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিসি ভ্যালুটা এভাবে বের করে এখানে বসালে আমার ডেলি চলে আসতো। তাইলে আমার সেটেলমেন্টের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? এই যে সেটেলমেন্ট, প্রাইমারি কনসলিউশন সেটেলমেন্ট, এবং এটা কিন্তু আলটিমেট সেটেলমেন্ট। আলটিমেট মানে কিন্তু এটা ইনফিনিটি সময় পরের সেটেলমেন্ট, 5 বছর পরের না, 10 বছর পরের না, আলটিমেট সেটেলমেন্ট। আলটিমেট কেন বলছে? কারণ আমি ডেলি ইউজ করতেছি, ডেলি মানে ইনফিনিটি পরের সময়কার ভয়েড রেশিও চেঞ্জ। তাহলে এসসি কষ্ট আসবে, ওই এইচটা থাকলো এই ফর্মুলা থেকে আসতেছে, ডিভাইড বাই 1 প্লাস ই নট, আর ডেলির জায়গায় বসাবো এই জিনিসটা সিসি, তারপর লগ 10 বেস সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা নট প্রাইম। শেষ, কমপ্লিট। এই হচ্ছে আমাদের এসসি ফর্মুলা। তার জন্য ফরেনসিক ফর্মটা খুবই ইজি, আমি আবার বলি। এইচ হচ্ছে থিকনেস অফ দ্য কম্প্রেসিবল লেয়ার, ই নট হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও, সিসি তো ওই যে আমাদের স্লোপ অফ দ্য ভার্জিন কনসলিউশন কার্ভ, স্কেমটনে এই ফর্মুলা থেকে বের করতে পারো, লিকুইড লিমিট দেওয়া থাকবে। আর সিগমা নট প্রাইমটা হচ্ছে, এই দেখো সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম মানে কি? গ্রাফের এই পয়েন্টটা, পরের পয়েন্টটা। আর সিগমা নট প্রাইম মানে কি? আগের পয়েন্টটা। ডেল সিগমা প্রাইম মানে সুপার স্ট্রাকচার থেকে যে লোডটা আসছে সেটা, আর সিগমা নট প্রাইম মানে কোনটা? তার যেটা ছিল প্রেজেন্ট ওভার বাটন প্রেসার, যেটা সেটা, এটা বসালে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখন আমরা ওসিকটা দেখলে আমাদের কাজ শেষ। আচ্ছা, ওসির যে ফর্মুলাটা বা ওসিক্লের জন্য আমরা কি করতে যাচ্ছি? ওসিক্লের জন্য তোমাকে যে গ্রাফটা দেয়া থাকবে, এই গ্রাফটাও মাঝে মাঝে এক্সামে আসে, তোমাকে ভার্জিন কনসলিউশন গ্রাফটা প্লট করতে হবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে তোমার লগ সিগমা প্রাইম। আচ্ছা, এখন আমাদের গ্রাফটা কোথায়? গ্রাফটা আমি দিয়ে দিচ্ছি, এই যে আমাদের গ্রাফটা। আমাদের এটা কি গ্রাফ? এটা হচ্ছে ল্যাবরেটরি কনসলিউশন কার্ভ। আচ্ছা, ঠিক আছে। আর এটার সাথে আরেকটা জিনিস এখন এক্সট্রা দেয়া থাকবে, সেটা হচ্ছে ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভ। ওই যে আমরা আনলোড করার সময় এই এরকম একটা কার্ভ পাইছিলাম, সেটা আর কি, একটা স্ট্রেট লাইনে যদিও এটা। এই দুটো জিনিস ওসির জন্য তোমাকে দেয়া থাকবে। আচ্ছা, তোমার কাজ কি? কাজ শুরু হচ্ছে এখন। ফার্স্টে এই যে আবার সেই আগের কথা, ই নট বরাবর একটা হরিজন্টাল লাইন টানবা। তারপরে এটাও টেনে ফেলে আগেই 0.4 ই নট বরাবর
একটা হরিজন্টাল লাইন টানবো। আচ্ছা, হরিজন্টাল লাইনের কাজ শেষ। তারপরে আসি, এখন কিন্তু এখানে পয়েন্ট পাবো দুইটা, ধরো এই যে একটা, আর ধরো এই যে আরেকটা। দুইটা কারণ, কেন দুইটা? কারণ এটা ও শিখলে তার সিগমা নট প্রাইম থেকে সিগমা সি প্রাইম বেশি ছিল, তাহলে সিগমা নট প্রাইমটা হবে আগে আর সিগমা সি প্রাইমটা হবে পরে, যেহেতু এটা ডান দিকে বাড়তেছে। এখন তোমার কাজ কোনটা? এই দুইটা লাইন বরাবর, এই দুইটা পয়েন্ট বরাবর দুইটা ভার্টিক্যাল লাইন টানো। আগে ভার্টিক্যাল লাইন একটা হয়েছিল এনসির জন্য, কারণ পয়েন্ট দুটো একই জায়গায় ছিল, আর এখন ভার্টিক্যাল লাইন হবে দুইটা, দুইটা লাইন টানলাম। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে তোমার এই প্রথম সিগমা নট প্রাইমের লাইনটা আমার ই নটের লাইনটাকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্ট থেকে আমি আমার ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভ, যেটা এটা হচ্ছে ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভ, রিবাউন্ড কার্ভটা দেখাই। এই যে এটা, এটা তো আমরা চিনি, এটা হচ্ছে ল্যাবরেটরি কনসলিডেশন কার্ভ, কনসলিডেশন কার্ভ, আর এটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভ, ল্যাব আনলোডিং কার্ভ, যেটা রিবাউন্ড কার্ভ। এটা একটা স্ট্রেইট লাইন, ওকে? এটা দেয়া থাকবে তোমাকে। তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে পয়েন্টে ফার্স্ট ইন্টারসেক্ট করলো সিগমা নট প্রাইমের সাথে ই নট, সেই পয়েন্ট থেকে ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভের স্লোপের সমান করে, তার মানে প্যারালাল করে একটা লাইন টানবা। এই যে, সো এই লাইনটা কার প্যারালাল? এই লাইনটা হচ্ছে এই যে রিবাউন্ড কার্ভের প্যারালাল। সো এটার যে স্লোপ, এটার স্লোপকে আমরা বলি সিএস, সোয়েল ইনডেক্স। এটার স্লোপ তাহলে কত? সিএস, সোয়েল ইনডেক্স। এইটা তোমার সিগমা সি প্রাইম কে যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্ট থেকে এখন যেটা করবা, এই যে সিগমা সি প্রাইমের লাইনটাকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো, মানে এখানে এই পয়েন্ট থেকে তোমার ওই যে পয়েন্ট 4 ই নটটা ল্যাবরেটরি কনস্ট্রাকশন কার্ভে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছিল, এই দুইটা পয়েন্টের স্কেল ধরে একটা স্ট্রেইট লাইন টাইনা দিবে। এই, এইটা হচ্ছে আমাদের সেই এখন ভার্জিন বা ফিল্ড কনসলিডেশন কার্ভ, ফিল্ড কনসলিডেশন কার্ভ, ওকে? আর ভার্জিন কনসলিডেশন কার্ভের স্লোপকে কি বলা হয়? সিসি, যেটা আমরা আগেও জানি, কম্প্রেশন ইনডেক্স। কম্প্রেশন, ভার্জিন কনসলিডেশন কার্ভ কিন্তু শুধুমাত্র এতটুকু পোরশন, ওকে? কম্প্রেশন ইনডেক্স। আর ওই সিএস টা যেটা ছিল, সিএস কে আমরা বলবো হচ্ছে সোয়েল ইনডেক্স, সোয়েল ইনডেক্স। সোয়েল ইনডেক্স মানে কি? স্লোপ অফ দ্য রিবাউন্ড কার্ভ, আর কম্প্রেশন ইনডেক্স হচ্ছে স্লোপ অফ দ্য ভার্জিন কনসলিডেশন কার্ভ। এই হচ্ছে আমাদের ওসির জন্য। এখন আমরা কি করি দেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওসির কিন্তু সিচুয়েশন দুইটা। কেন? কারণ এমন হতে পারে যে আমার দুইটা সিচুয়েশন, আমি একটা একটা করে লিখি, তুমি দেখো। এমন হতে পারে যে সিগমা নট প্রাইমটা, এটা তো অবশ্যই সিগমা সি প্রাইম থেকে ছোট, নাহলে ওসি কেমন হইলো? অবশ্যই ছোট। কিন্তু সিগমা নট প্রাইমের সাথে যখন ডেল সিগমা প্রাইমটা, মানে সুপার স্ট্রাকচারাল স্ট্রেস বিল্ডিং থেকে যেটা আসলো, সেটা যখন যোগ হয়েছে, সেটা স্টিল ছোট কার থেকে, সিগমা সি প্রাইম থেকে। এটা কিন্তু হতে পারে কেমন? যে তোমার এখানে অলরেডি দোতলা একটা বিল্ডিং ছিল, তুমি প্ল্যান করলে কি যে না, তুমি এগুলা ভাঙা তুমি একতলার একটা সুন্দর একটা ওয়ান ইউনিটের একটা বাড়ি করবা। বা ধরো এখানে পাঁচতলা একটা বিল্ডিং ছিল, তুমি প্ল্যান করলে আচ্ছা এটা এখন পুরান দিনের হয়ে গেছে, ভাঙা আমি এখানে দোতলা একটা ডুপ্লেক্স করতে চাচ্ছি। তার মানে কি, যে তোমার সিগমা নট প্রাইমের সাথে এই যে দোতলা ডুপ্লেক্সের যে ওয়েটটা আসলো, সেটা কিন্তু স্টিল ক্রস করতে পারে না সেই পাঁচতলা লোডকে, যেটা আগে এখানে একসময় এক্সপিরিয়েন্স করছিল এই সোয়ালটা, এই ক্লেটা। তো এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। তার মানে কি, এই সিচুয়েশনে তুমি কমেন্ট কি লিখবা? স্টিল ওসি। এবং এটা কিন্তু এখনো এনসি তে যায় না, আমরা বুঝতে পারতেছি। লোড ক্রস করে যাওয়ার কথা না, পাঁচতলা লোডটা একটা ডুপ্লেক্সের লোড। তো এরকম সিচুয়েশন যদি হয়, তাইলে আমার সেটেলমেন্টের ফর্মুলা একরকম হবে। আর যদি সিচুয়েশনটা অন্যরকম, অন্যরকম মানে কি? এমন হতে পারে যে তোমার এখানে ছিল দোতলা বিল্ডিং, বাট তুমি এটা ভেঙে ফেলছিলা, তো যার কারণে তোমার সিগমা নট প্রাইমটা সিগমা সি প্রাইম থেকে ছোট ছিল। বাট এখন তুমি সিগমা নট প্রাইমের সাথে যখন ডেল সিগমা প্রাইম যোগ করলা, মানে আরো পাঁচতলা এখানে করলা, তাহলে ওটা আরো বেড়ে গেল। তাহলে সেটা ক্রস করে চলে গেছে কাকে? আগের যে প্রি কনসিডারেশন প্রেসার ছিল সেটাকে। তো সেই সিচুয়েশনটাকে আমি কি বলবো? আমার ওসিক্লেটা কনভার্ট হয়ে গেছে কিসে? এনসি। দুইটার জন্য সেটেলমেন্টটা দুই রকম হবে, আমি একটা একটা করে দেখাই। ফার্স্ট সিচুয়েশনটা কোনটা? যে তুমি ধরো তোমার আসলে হচ্ছে এই জিনিসটা, যে তোমার বর্তমান স্ট্রেসটা কত? সিগমা নট প্রাইম। এই যে এটা হচ্ছে বর্তমান,
এই পয়েন্টের ভ্যালু কিন্তু সিগমা নট প্রাইম না, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে লগ সিগমা নট প্রাইম। আর এইভাবে দেখাইলে আবার স্পেস পাবো না, এখানে দেখাই দিই। এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে লগ 10 বেস সিগমা নট প্রাইম। আর সিগমা সি প্রাইম নিয়ে কিন্তু আমাদের এখন কোনো কথা নেই, কারণ কি ও স্টিল সিগমা সি প্রাইম কে ক্রস করতে পারে না। আমি প্রথম সিচুয়েশনটা বলতেছি। তাহলে আমার এইটা হচ্ছে প্রেজেন্ট ওভারবার্ডেন লোড ছিল, তারপরে কি একটু লোড আসলো, এটা সিগমা প্রাইম আসলো সুপার স্ট্রাকচার থেকে, ধরো একটা ডুপ্লেক্সের লোড আসলো, আসার পর কিন্তু সেটা স্টিল ক্রস করতে পারে নাই কাকে, সিগমা সি প্রাইম কে, বা ওইটা পর্যন্তই যাইতে পারে নাই। তাহলে আমার কিন্তু নেক্সট পয়েন্ট সিগমা সি প্রাইম না, আমার নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা। এটা কত? এটা হচ্ছে সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম, আর একটু যোগ হইলো এখন, এবং সাথে একটা লগ আছে এই যে। তাইলে আমি কিন্তু এখনো কিন্তু এনসি তে যাই নাই, আমি কিন্তু স্টিল ওসি তে আছি। আমি উপরের দিকে যাই দেখতেছি কি, আমি যখন ভয়েড রেশিও চেঞ্জ বা যাই বাই করবো না কেন, উপরের দিকে যেয়ে দেখতেছি স্লোপ ইউজ হয় কোনটা, সিএস স্লোপ ইউজ হয়। সিসির কাছেই যায় না ও এখন, সিসির কাছে কখন যাবে, ও যদি সিগমা সি প্রাইম কে ক্রস করে যাইতো ওর লোডটা, তাহলে কি আমার এখন স্লোপ ইউজ হবে কিন্তু সিএস, সিসি কিন্তু ইউজ হবে না। আচ্ছা দেখাচ্ছি তাই। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, সি, তোমার বেসিক ফর্মুলা কি ছিল, এইচ ডিভাইড বাই 1 প্লাস ই নট। আচ্ছা, ওখানে যে কি লিখে আসছিলা, সি সি লিখে আসছিলা এনসির জন্য, আর এখন তুমি কি লিখবা, সিএস লিখবা, কারণ তোমার প্লে তো স্টিল ওসি আছে। তারপর কি লিখবা, লগ 10 বেস, পরেরটা ডিভাইড বাই আগেরটা, এটা খালি মনে রাখবো। নেক্সট প্রেসারটা তার মধ্যে কত হচ্ছে, সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম, আর তার প্রিভিয়াস প্রেসার কত ছিল, সিগমা নট প্রাইম। শেষ, একদম এনসির ফর্মুলা, খালি এনসি তে এখানে সিসি হয়েছিল, আর ও যেহেতু এখন স্টিল ওসি আছে, সো এখানে সিএস হবে, স্ট্রোকটা সিএস ইউজ হবে। আচ্ছা, আর এবার আসি পরবর্তী সিচুয়েশনটা কোনটা। পরবর্তী সিচুয়েশনটা হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন আসে, তোমার ধরো এই যে আমার আগের লোডটা ছিল কত, এটা ছিল, এই জায়গার লোডটা ছিল আগে এটা, যে লগ 10 বেস সিগমা নট প্রাইম। ওকে, এখন আমি ডেল সিগমা প্রাইম এতটা বেশি হয়েছে যে সেটা ক্রস করে চলে গেছে কাকে, আমার সিগমা সি প্রাইম কে। তাহলে আমার প্লে চলে আসছে কিন্তু এনসি রেঞ্জে। সেই পয়েন্টের যে ভ্যালুটা, এটা কত, এটা হচ্ছে লগ 10 বেস সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম। এই, তাইলে এখন আমার প্রথম কথা হচ্ছে যে এই প্লেটা কিন্তু, ধরো এখানে একটা দোতলা বিল্ডিং ছিল, আমি এখন করতে চাচ্ছি 5 তলা বিল্ডিং, আমি দোতলা বিল্ডিং ভেঙে ফেললাম, তারপর সে হয়ে গেছে ওসি। এখন আমি কনস্ট্রাকশন শুরু করছি, বিল্ডিং যতদিন দোতলা পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু সেই ওসি রেঞ্জে আছে প্লেটা। যখনই দোতলা ক্রস করে চলে গেল, বা দোতলা হয়ে তারপর ক্রস করে চলে গেল 5 তলার দিকে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে সেই এনসি রেঞ্জে চলে গেছে। তাহলে আমাকে কিন্তু দুইটা পার্টে আলাদা আলাদা ভাবে করতে হবে, কারণ প্রথমে সে দোতলা পর্যন্ত হওয়া পর্যন্ত সে কিন্তু ওসি ছিল, তারপর সে এনসি তে কনভার্ট হওয়া শুরু করছে। তাহলে প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে সে কিন্তু একবারে এখান থেকে এখানে যায় নাই, সে এখান থেকে ফার্স্টে এই পর্যন্ত আসছে, তারপর সে এখান থেকে আবার এখানে গেছে। দুইটা স্টেজ আলাদা করতে হবে। যতদিন সে ওসি ছিল ততদিন স্লোপ হবে কোনটা, সিএস। আর যখন থেকে সে আবার ওসি থেকে এনসি হয়ে গেছে, তখন স্লোপ ইউজ হবে কি, সিসি, এনসি রেঞ্জ। দেখো আমি সূত্রটা লিখে দেই। প্রথমে কি হবে, এসসি, এসসি ইকুয়ালস টু, ফার্স্টে তো ওসি রেঞ্জে ছিল, তাহলে এইচ, আর স্লোপ ইউজ হবে কি, সিএস ডিভাইড বাই কি 1 প্লাস ই নট লগ 10 বেস। পরেরটা বাই আগেরটা দেখে আসি, পরেরটা আগেরটা কি, সে তো প্রথম স্টেজ তো তার এইটা সিগমা নট প্রাইম থেকে কোথায় যাওয়া, সিগমা সি প্রাইমে যাওয়া, এই যে লগ সিগমা সি প্রাইমে যাওয়া, এটা তো প্রথম স্টেজ। তারপরে স্টেজ হচ্ছে সিগমা সি প্রাইম থেকে সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইমে যাওয়া। পুরোটাই গ্রাফ ডিপেন্ডেন্ট ফর্মুলাটা, সো গ্রাফ বুঝতে হবে। লগ 10 বেস, ফার্স্টে কি হয়েছিল, প্রথম স্টেজে পরেরটা কি ছিল, সিগমা সি প্রাইম, আর আগে ছিল কত, সিগমা নট প্রাইম, এই যেটা পরেরটা সিগমা সি প্রাইম, আগেরটা সিগমা নট প্রাইম। তারপরে স্টেজে গিয়ে যখন সে এনসি রেঞ্জে চলে গেল, তখন যে এই ফর্মুলাটা কি আসবে, শুরু থেকে আবার এইচ, কারণ স্লোপ চেঞ্জ করতে হবে, স্লোপ তো সিএস হয়ে যাবে, সিসি হয়ে যাবে এখন 1 প্লাস ই নট, আর এটা হচ্ছে লগ 10 বেস। এবার আসি পরেরটা কোনটা, দেখো পরবর্তী সেগমেন্টের জন্য যতদিন সে এনসি থাকলো আর কি, এখান থেকে এই পর্যন্ত। তাহলে নেক্সট প্রেসার হচ্ছে লগ 10 বেস সিগমা নট প্রাইম ডিভাইড বাই ডেল সিগমা প্রাইম, আর আগেরটা কত, লগ 10 বেস সিগমা সি প্রাইম। উপরে বসবে কোনটা, সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা সি প্রাইম থেকে কিন্তু ওখানে গেছে, সিগমা নট প্রাইম থেকে না, এটা বুঝলে হয়ে যাচ্ছে। সো এই গ্রাফ বুঝতেই হবে, নাহলে এত বড় ফর্মুলা তুমি লিখতে পারবে না, ফর্মুলা দেওয়া থাকবে না। সো দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আমাদের এই পার্টটা কি, এটা হচ্ছে ওসি সেটেলমেন্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের এসি সেটেলমেন্ট।
শেষ। এখন আমাদের এই শেষ, আমাদের সেটেলমেন্টে এতটুকুর উপরে আমাদের আসলে সিটি হবে। একটা ম্যাচ শুধু আমি দেখাই, আমি ক্লাসটা শেষ করতেছি। দেখো একটা, ও আচ্ছা, এই ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে সিএসটা তো বের করলাম না। সিএসটা বের করবো কিভাবে? সিসি তো ফর্মুলা দিছি। সিএসটা হচ্ছে সিএস ইকুয়ালস টু 15%, 1/5 to 1/10 বইয়ে লেখা আছে। যাই হোক, তুমি এটা দিয়ে সবসময় করো 15% অফ সিসি। তার মানে তুমি সিসির ভ্যালুকে 0.15 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি সিএস পেয়ে যাবে। শেষ এটা। আর সিসি তো তোমার সেই লিকুইড লিমিটের ফর্মুলা থেকে আসবে, স্কেমটনের ফর্মুলা থেকে। আচ্ছা, এখন আমি একটা ম্যাথ পড়ায় আমি এই ক্লাসটা শেষ করে দিব। এই ম্যাথটাই খুব ভালো করে করবা ফাইনালের জন্য এন্ড ইয়ার জন্য, সিটির জন্য বিশেষ করে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে, আমি একটা ম্যাথ দাঁড় করাই এভাবে। প্রথম কথা হচ্ছে ফাইন্ড প্রাইমারি কনসলিউশন সেটেলমেন্ট, মানে এসসি। এসসি বের করতে হবে। আচ্ছা, তিনটা সিচুয়েশনে তুমি এসসি বের করবে, একটা একটা করে সিচুয়েশন দিয়ে। ফার্স্টে বলে দিলাম the clay is normally consolidated, NC. সেকেন্ড সিচুয়েশন, আবার প্রাইমারি কনসলিউশন সেটেলমেন্ট বের করতে বলতেছি। বলে দিলাম সিগমা নট সিগমা সি প্রাইমের ভ্যালু দিব, আমি দিচ্ছি একটু পরে, ভ্যালুগুলো দিচ্ছি, আগে বুঝে নেই যে কত আসতে পারে আমার, কি আসতে পারে। আর এসসি আবার বাইর করবা যখন তোমার সিগমা সি প্রাইমের ভ্যালু আরেকটা ভ্যালু দিচ্ছি আমি। আচ্ছা, এখন আমি একটা ড্রয়িং করি। ড্রয়িংটা হচ্ছে এরকম, ধরো আমার এখানে একটা ফুটিং আছে, এই ফুটিংটা এর উপরে একটা লোড করতেছে, ধরো 1000 কিলো নিউটন লোড এসে করতেছে। এটা সুপার স্ট্রাকচার থেকে আসছে। এখন বিল্ডিং 10 তলা না 5 তলা না 8 তলা কিচ্ছু আসে যায় না, যা কলামের উপরে আসবে সেই লোডটাই ফুটিং এর উপরে আমি দিয়ে দিলাম। আমরা সেটার জন্যই সেটেলমেন্টটা কাউন্ট করব। আচ্ছা, এখন আমি লেয়ারস গুলো দেই, কি কি লেয়ার আছে এখানে। ধরো এরকম, এটা আমাদের হচ্ছে সয়েল সারফেস, একটু গর্ত করে ফুটিংটা রাখা আছে। কত মিটার ডেপথে রাখা আছে? ধরো 1.5 মিটার ডেপথে রাখা আছে ফুটিংটা, 1.5 মিটার। তারও 1.5 মিটার নিচে গিয়ে আমার ফার্স্ট লেয়ারটা শেষ হয়ে গেল। তারপর ধরো সেকেন্ড লেয়ার, তারপর ধরো এই যে আরেকটা লেয়ার, এগুলো সয়েল প্রোফাইল। আচ্ছা, এখন আমি থিকনেস গুলো দেই। এটার নিচে হচ্ছে আরো 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে এই প্রথম লেয়ারটার থিকনেস হচ্ছে 3 মিটার, 3 মিটার। সেকেন্ড লেয়ারটার থিকনেস ধরো 2 মিটার। পরবর্তী লেয়ার যেটা, সেটার থিকনেস ধরো তোমার 3 মিটার। এগুলো থিকনেস গুলো দেয়া আছে। আর তোমার প্রত্যেকটা লেয়ারের ইন্ডিভিজুয়াল গামা গুলো দেয়া থাকবে। সো আমার ওয়াটার টেবিল ধরো এখানে আসছে, তাহলে এটা গামা ময়েস্ট হবে। গামা ময়েস্ট ধরো হচ্ছে, ইউনিট লিখতেছি না, তাড়াতাড়ি করি, 20। আচ্ছা, লিখি একটু, কিলো নিউটন পার মিটার কিউব। আর গামা সেট ধরো দেয়া আছে হচ্ছে 21 কিলো নিউটন পার মিটার কিউব। আর হচ্ছে গামা সেট ইকুয়ালস টু 22 কিলো নিউটন পার মিটার কিউব, ধরো এরকম আছে। আর এটা যেহেতু ক্লে লেয়ার, এটা আমি লিখে দিচ্ছি, এটা আমাদের ক্লে, এটা ধরো স্যান্ড, এটা আমাদের স্যান্ড। আর ফুটিং এর ডাইমেনশনটা দেয়া থাকবে। ফুটিংটা ধরো তোমার হচ্ছে কত দিবি, ধরো 1 মিটার বাই 1.5 মিটার, এই সাইজের একটা ফুটিং এখানে রাখা ছিল। আচ্ছা, আমাদের এই লেয়ারে লিকুইড লিমিট দেওয়া থাকবে। লিকুইড লিমিট ধরো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেওয়া আছে তোমার 40%, 40%। আর এই লেয়ারে একটা ই নটও দেওয়া আছে, বা গামা সেট থেকে তোমার জিএস দেওয়া থাকবে, তুমি ই নটটা বের করতে পারবা। ই নটের ভ্যালুটা দেওয়া আছে তোমার ধরো 0.8 দেওয়া আছে ধরো। এই আর কিছু দিতে হবে না। এখন আমরা শুরু থেকে আস্তে আস্তে স্টার্ট করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, তার 1 নম্বরের সলিউশনটা করতেছি। আমাদের ফার্স্টে চেক করতে হবে ক্লেটাকে এনসি নাকি ওসি, বাট দেখো বলে দিছে ক্লেটা এনসি। প্রথম কোশ্চেনে বলে দিছে দ্য ক্লে ইজ এনসি। তাহলে এখন আমরা শুরুতে প্রেজেন্ট ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেসার যেটা সিগমা নট প্রাইম, সেটা বের করি। সেটার জন্য আমরা কনসেপ্টটা বলছিলাম কি, আমাদের কিন্তু সয়েল পুরোটা আসবে, ফুটিং কোথায় আছে এটা দেখার বিষয় না। ওভারবার্ডেন প্রেসার মানে সয়েলের প্রেসার। তো এখানে 3 মিটারের একটা সয়েল লেয়ার আছে শুরুটা, যেটা ফুটিং কোথায় এটা তো এটার উপর ডিপেন্ড করতেছে। তো এটা আমার কত আসবে 20, তার সাথে মাল্টিপ্লাই হবে কত 3। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা। এখানে কোনো কিন্তু 9.8 বাদ যাবে না, কারণ এটা ওয়াটার টেবিলের উপরে।
তারপর ওয়াটার টেবিল যখন থেকে শুরু তখন থেকে আবার 9.8 করে বাদ যাবে, আমার প্রাইম ইউজ হবে। সো 21 মাইনাস 9.81, তার সাথে মাল্টিপ্লাই হবে কত, এই লেয়ারটা 2 মিটার থিকনেসের। আর আমরা বলছিলাম আমরা কিন্তু বের করব স্ট্রেস কোথায়, মিড হাইটে বের করব, মিড হাইটে, মিড হাইটে এখানে। এখানে বের করলে আমাদের লাস্ট লেয়ারটার জন্য আমাদের অর্ধেক হবে, সো 3/2 হবে। কারো কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করো এটা, আমরা একটা ম্যাথ কমপ্লিট করে দিয়েছি। 22 মাইনাস 9.81, দেখো এটা সিগমা নট প্রাইম কত আসে। ও 100.66 ওকে 100.66 এত কেপি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো খুব সিম্পল, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেসার। মানে হচ্ছে আমার উপর সয়েল লেয়ারস গুলো, ক্লে লেয়ার, ইভেন অর্ধেক ক্লে লেয়ারের সেলফ ওয়েটটা আমরা নিছি, যে পরিমাণ প্রেসার জেনারেট করতেছে আর কি, ক্লে লেয়ার উপরে যে পরিমাণ প্রেসারটা দিচ্ছে। আচ্ছা, আর আমার সিগমা নট সিগমা সি প্রাইম কি, সেটা আমার জানার প্রশ্নই ওঠে না এখানে, কারণ আমার তো বলে দিয়েছে এটা এনসিক্লে। তাহলে আমি আমার সরাসরি সেটেলমেন্টের ফর্মুলা লিখে যেতে পারি। ও না, আরেকটা ব্যাপার আছে, ডেল সিগমা প্রাইমের ব্যাপারটা বের করতে হবে। ডেল সিগমা প্রাইমকে আমরা একটা নাম দিতে পারি, ডেভিয়েটরি স্ট্রেস বললে হয়, অথবা সুপার স্ট্রাকচারাল স্ট্রেস, যেটা সুপার স্ট্রাকচার থেকে এখানে আসতেছে, সুপার স্ট্রাকচারাল স্ট্রেস, ডেল সিগমা প্রাইম, ডেল সিগমা প্রাইম। আচ্ছা, এইটা বের করাটা একটু অন্যরকম, কারণ এটা অলরেডি আমরা একবার স্ট্রেস ডিস্ট্রিবিউশনে বের করছি, বাট সেই বড় ফর্মুলায় যে একটা ফুটিং এর জন্য, ফুটিং আবার ওই যে ফাইনাইট এরিয়া মেথডে এমআরএন লাগে, অত ডিটেইলসে আমরা এখানে করব না, আমরা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে যাব। সেই অ্যানালাইসিসটা আমি বোঝাচ্ছি কি, আমরা জানি যে আস্তে আস্তে লোডটা ওয়াইডার এরিয়াতে ছড়ায় পড়বে, তাহলে ওয়াইডার এরিয়াটাকে আমরা চাবো অ্যাপ্রক্সিমেট একটা জিনিস করতে, আমরা সেটা দেখাচ্ছি কিভাবে করব। আমরা ফার্স্টে হচ্ছে আমরা এখানে এই ফুটিং এর যে বটম পয়েন্ট, সেখান থেকে একটা ইনক্লাইন্ড একটা লাইন টানবো এইদিকে, আর একটা লাইন টানবো এইদিকে। আচ্ছা, ইনক্লাইন্ড লাইনটা স্লোপ কত দিব, ফিক্সড স্লোপ সবাই এটাই দিবা, 2 ভার্টিক্যাল 1 হরাইজন্টাল, এভাবে নামাবো আমরা লোডটাকে, মানে এরিয়াটাকে বড় করবে এভাবে। আচ্ছা, এরিয়াটা এখন ক্যালকুলেট করব আমরা। আচ্ছা, ফার্স্টে এখানে ভার্টিক্যাল একটা লাইন টানলাম একদম ফুটিং এর প্রজেকশনে, একদম ক্লিয়ার মিড হাইট পর্যন্ত, কিন্তু মনে রাখতে হবে দুইটা জিনিস, সিগমা নট প্রাইম এন্ড ডেল সিগমা প্রাইম, দুইটা আমরা ক্লিয়ার মিড হাইটে বাইট করব। আচ্ছা, তাহলে এখন আমাকে আমি এই রেশিওটা বলতে কি মিন করতেছি, দুই পাশে সেম স্লোপ, সেম রেশিও, 2 ভার্টিক্যাল 1 হরাইজন্টাল। তার মানে আমি যদি ভার্টিক্যালি 2 মিটার নামি, হরাইজন্টালি যেতে হবে 1 মিটার। এবার তাহলে আমি একটু চেক করতে হবে ভার্টিক্যালি কতটুকু নামছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এখানে আছে 1.5, নিচে আছে আরো, এটাও কিন্তু 1.5, তিনের অর্ধেক যেহেতু 1.5 মিটার। তাইলে আমার 1.5 1.53 আর মাঝে আছে 2, তাহলে 5, তাহলে 5 মিটার হচ্ছে আমি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচে নামছি। তাহলে আমি বলতেছিলাম স্লোপটা হচ্ছে 2 মিটার যদি নিচে নামি, 1 মিটার ল্যাটারালি যাব হরাইজন্টালি। তাহলে 5 মিটার যেহেতু নামছি, সো ল্যাটারালি যাওয়া হচ্ছে আমার 2.5 মিটার, তার অর্ধেক, তার অর্ধেক, 2 এর অর্ধেক 1, সো 5 এর অর্ধেক 2.5। এই পাশে যদি 2.5 হয়, যেহেতু ওই পাশে স্লোপ সেম এবং এই ডেপথ তো যেহেতু সেম 5 মিটার, তাহলে আমার এই পাশেও ডাইমেনশনটা, মানে এক্সট্রা যে পোর্শনটা, সেটা হবে 2.5 মিটার, 2.5 মিটার। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি আসলে যতটুকু ডেপথ নিচে নামছিলাম 5 মিটার, দুই পাশে 2.5 আর 2.5 যোগ হয়ে সেই 5ই হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবসময় হবে। কেউ যদি এখানে 10 মিটার নামো, তার অর্ধেক এখানে 5 হবে, ওখানে 10 এর অর্ধেক 5 হবে। তো আলটিমেটলি এই 5 আর 5 তো যোগ হয়ে যাচ্ছে তার এরিয়ার সাথে। কেমনে যোগ হচ্ছে বলি, তোমার ফুটিং এর ডাইমেনশন দেওয়া ছিল কত, ফুটিং এর ডাইমেনশন দেওয়া ছিল 1 মিটার আর 1.5 মিটার। সে আমি ধরতেছি এই ডাইমেনশনটা, এটা হচ্ছে 1.5 মিটার। তাহলে ঠিক সিমিলার প্রজেকশনে এই ডাইমেনশনটাও কিন্তু 1.5 মিটার। আচ্ছা, তাহলে আমি এই পাশের যে ডাইমেনশনটা দেখতেছি, আমি যখন প্রজেক্টেড এরিয়া বের করব, এরিয়া প্রজেক্টেড এরিয়া বের করব, তখন আমি ডাইমেনশন গুলো নিয়ে কথা বলবো। একটা ডাইমেনশন দেখতেছি 2.5, আবার ওই পাশে আরো 2.5, সো 2.5 ইনটু 2, তার সাথে যোগ হচ্ছে কত, 1.5। এটা করলে আমি নিচের এই পুরো জায়গাটা পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। এটা হচ্ছে প্রজেক্টেড এরিয়ার ওয়ান সাইড ডাইমেনশন। এটা হচ্ছে তোমার তাহলে কত, 2.5 2.5 5 5 6 6.5, এটা হচ্ছে সেই 6.5 মিটার। এটা তাহলে আর কি করবে, এটা বুঝে দিই। এই 6.5 মিটার হচ্ছে আমার এই ডিরেকশনের ডাইমেনশন। তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন যেটা পেজের সাথে পারপেন্ডিকুলার, সেই দিকটা তাহলে কত হবে সেটা একটু দেখি।
সেদিকে আমি যদি উপর থেকে আগে দেখে যাই, উপর থেকে দেখা যাচ্ছে এই যে এদিকে হচ্ছে আর 1 মিটার আছে, এইদিকে ডাইমেনশনটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার যদি এদিকে হয়, এই নিচে কিন্তু ঠিক 2.5 মিটারই সরবে, কারণ অত ডেপথ নিচেই তো যাচ্ছে ওইদিকেও। এদিকেরটা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, ওইদিকেরটা দেখতে পাচ্ছ না, বাট লেয়ারটা মিড তো অতটুকু নিচে, 5 মিটার নিচে, ওটাও তো দুই দিক দিয়ে এরকম ছড়ায় যাবে। তো তার মানে দুই পাশে এক্সট্রা কিন্তু 2.5 করে অ্যানাদার 5ই হচ্ছে। তো এখানে 1.5 এর সাথে 5 যোগ হয়ে 6.5 হয়েছিল, আর ওই সাইড হচ্ছে 1 এর সাথে 5 যোগ হয়ে 6.5 হবে। সরি 6.5 বলতেছি, 1 এর সাথে 5 যোগ হয়ে 6 হবে। তাহলে তোমার প্রজেক্টেড এরিয়াটা কত? এক সাইডে হচ্ছে 6.5 মিটার, আরেক সাইডে হচ্ছে 6 মিটার। এই 6 কোথা থেকে আসলো? 6 আসলো হচ্ছে এই যে আড়াই, দুই পাশ থেকে আড়াই ইনটু 2 মানে 5, তার সাথে যোগ হয়েছে ওই যে প্ল্যানার ডাইমেনশন ফুটিং এর ছিল 1, এই হচ্ছে সেই 6। তাইলে আমার এটা একটু করে দেখতে হবে, বা আমি এখানে বসাই ফেলি। লোডকে যদি আমি ফুটিং এর বেজ এরিয়াতে ভাগ করতাম তাহলে আমি স্ট্রেস পেতাম এখানে, বাট আমি এরিয়াতে ভাগ করতেছি ক্লিয়ার মিড হাইটের এরিয়া দিয়ে, এখানকার এরিয়াতে। সো লোডটা স্ট্রেসটা পাচ্ছি কোথায়? এখানে। এই স্ট্রেসটা আমার দরকার। তাহলে আমি এই যে আমার লোড পি, তাকে আমি প্রজেক্টেড এরিয়া দিয়ে ডিভাইড করব। তাহলে আমার ওই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনে যে বড় কাজটা করছিলাম সেটাই অ্যাপ্রক্সিমেট একটা অ্যানালাইসিস হয়ে গেল। এটাই সবাই করে দিও আর কি। আচ্ছা, লোডটা হচ্ছে 1000 কিলো নিউটন, আর আমার প্রজেক্টেড এরিয়া পাচ্ছি 6.5 ইনটু 6। দেখো এটা একটু কত আসে। বের করছো কেউ? 1000, 25.64. ওকে, হ্যাঁ 25.64, 25.64। ওকে, এই হচ্ছে সেই সুপার স্ট্রাকচারাল স্ট্রেস যেটা আসতেছে। তো জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার এখন। তার মানে আমার এই ক্লে লেয়ারটা উপর থেকে ওভারবার্ডেন প্রেসার এক্সপেরিয়েন্স করতেছিল 100.66 কেপিএ, আর আমার সুপার স্ট্রাকচার থেকে ওই 10 তলা 5 তলা যেই বিল্ডিং এখানে হোক না কেন, তার থেকে এই পরিমাণ স্ট্রেস আসতেছে 25.64 কেপিএ স্ট্রেস আসতেছে উপর থেকে। তাহলে এখন আমি দেখবো যে তাহলে আমার আমার ক্লে লেয়ারটা সেটেলমেন্ট কত হবে, কনসিডারিং দ্য ক্লে অ্যাজ এনসি ক্লে। ওকে, তাহলে ফর্মুলাটা আমাদের হচ্ছে এইচ সিসি, যেহেতু এনসি তাহলে সিসি হবে 1 প্লাস ই নট, তারপর আসি লগ 10 বেস। পরেরটা, পরে কত হয়েছে স্ট্রেস? আগে সিগমা নট প্রাইম ছিল, তার সাথে ডেল সিগমা প্রাইম সুপার স্ট্রাকচারাল স্ট্রেস আসলো, বাট ওই স্ট্রেস আসার আগে কিন্তু সে এক্সপেরিয়েন্স করতেছিল কত? সিগমা নট প্রাইম। এভাবে বুঝে বুঝে লিখলেই হয়। আচ্ছা, আমাদের সিসির ভ্যালুটা একটু বের করে দেখো কত আসে। সিসি হচ্ছে 0.009 লিকুইড লিমিট মাইনাস 10, এম্পিরিক্যাল ফর্মুলা মুখস্থ রাখতে হবে। লিকুইড লিমিট হচ্ছে 40 দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এটা কত আসে দেখো। 0.27 আসার কথা বলতো। জি স্যার, 0.27. ওকে, 0.27। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিচ্ছি, আমাদের সেটেলমেন্ট চলে আসবে। তাহলে আচ্ছা, এইচ কি? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এইচ আমরা বলছি কিন্তু থিকনেস অফ দ্য ক্লে লেয়ার। সো তুমি বারবার দুইটা কাজ করছো, একবার সিগমা নট প্রাইম, সেখানেও তুমি 3 কে দুইটা ভাগ করছো, আবার যখন সুপার স্ট্রাকচারাল স্ট্রেস ডেল সিগমা প্রাইম বের করতে গেছো তখনও তুমি কিন্তু ক্লের মিড হাইটে বের করছো। তো এই জন্য তোমার মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে যাবে যে এইচ এর ভ্যালু 3/2। নো, এইচ কিন্তু থিকনেস অফ দ্য ক্লে লেয়ার বলা হয়েছে, কম্প্রেসিবল লেয়ার। সো পুরো কমপ্লিট 3 কিন্তু এখানে আসবে। এর আগে সব হাফ হাফে করছো, বাট এইটা কিন্তু সেটেলমেন্টের ফর্মুলা, এটা অন্য অন্য এইচ, মানে অন্য জিনিস। কিন্তু এইচ এর ভ্যালু কিন্তু কমপ্লিটলি 3 মিটারই আসবে। সিসি হচ্ছে 0.27। আচ্ছা, ই নটটা আমি 8.8 দিয়ে দিছিলাম, তাহলে 1 প্লাস 0.8। আচ্ছা, তারপর লগ 10 বেস। হ্যাঁ, এবার এটা একটু করে ফেলি। সিগমা নট প্রাইম ছিল 100.66, আর ডেল সিগমা প্রাইম হচ্ছে 25.64, আর ডিভাইড বাই সিগমা নট প্রাইম হচ্ছে 100.66। এবার একটু দেখো আমাদের সেটেলমেন্ট কত আসবে। সেটেলমেন্টটা মিটারে আসবে, যেহেতু আমাদের এইচ এর ভ্যালু যে ইউনিটে বসাবো ওই ইউনিটে আসবে, কারণ বাকি অন্য কারো কোনো ইউনিট নেই। তো এইচ আমাদের মিটারে বসানো হয়েছে এখানে। এটা দেখো কত আসে। স্যার 0.044 PS. ওকে, লাগবে না, 0.044 মিটারে আসছে। তার মানে মিলিমিটার বলে 44 মিলিমিটার সেটেলমেন্ট হতে যাচ্ছে এই ক্লে লেয়ারটা।
সেটেলমেন্টটা শেষ হয়ে গেছে। বাট কন্ডিশন হচ্ছে এটা কিন্তু আলটিমেট সেটেলমেন্ট। এটা হবে কোথায়, কখন, কবে? এট টি ইকুয়ালস টু ইনফিনিটি। বাট আমরা তো ইনফিনিটি পর্যন্ত বিল্ডিং ডিজাইন করব না। আমরা তো ধরো চাপবো 50 বছর পর কত হবে, তো 50 বছর পর তার 44 মিটার হবে না, আরো সরি 44 মিলিমিটার হবে না, আরো কম হবে। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে ফিজিক্যালি দেখবো। সেটির পরেই যে আসলে কিভাবে ওই টাইম ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনটা বের করতে হয়, টাইমের সাথে সাথে কিভাবে কনসেন্ট্রেশন ভ্যালু চেঞ্জ হবে। এটা হচ্ছে আলটিমেটটা। হ্যাঁ, ওইটা করতে গেলে এটা জানতে হবে আগে যে তার আলটিমেট সেটেলমেন্টটা কত। আচ্ছা, আমরা সেকেন্ড প্রবলেমটা করি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমরা বলছিলাম যে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিব। এখন আমি ভ্যালুটা দিতে পারবো, আমি একটু ভ্যালুটা দিচ্ছি। ভ্যালুটা হচ্ছে তোমার সে এটা ভ্যালু হচ্ছে 150 কেপিএ, আর এখানে আমি ভ্যালুটা দিচ্ছি হচ্ছে তোমার 110 কেপিএ। এই দুটো এখন আমি করতে চাচ্ছি। তাহলে আমি সেকেন্ড প্রবলেমটা যখন করব, সিগমা সি প্রাইম 100 কেপিএ, এটা দেয়া আছে, বলে নাই কিন্তু ক্লিক এনসি নাকি ওসি, সো এটা তোমাকে চেক করে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার সিগমা নট প্রাইম কত পাইছি আমরা পাইছি হচ্ছে 100.66 কেপিএ। যেখানে দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্নে আমাদের সিগমা সি প্রাইমের ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 150 কেপিএ। তো এখান থেকে স্পষ্ট যে সিগমা নট প্রাইমের ভ্যালুটা ছোট, সিগমা সি প্রাইম মানে প্রি কনসেন্ট্রেশন প্রেসার ভ্যালু বেশি। তার মানে এটা আগে এর থেকে বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করছে, তাহলে এটা কিন্তু একটা ওসি ক্লেম। ওসির কিন্তু আবার দুইটা সিচুয়েশন আছে। প্রথম সিচুয়েশনটা যেটা, যে এখানে সেই সিচুয়েশন চেক করে ফর্মুলা বসাতে হবে। প্রথম সিচুয়েশন হচ্ছে আমি যদি সিগমা নট প্রাইমের সাথে যদি আমি ডেল সিগমা প্রাইম মানে সুপার স্ট্রাকচারাল স্ট্রেস আসার পরে কি সেই ওসি থাকে নাকি এনসি হয়ে যায়, সেটা আমাকে চেক করতে হবে। তাহলে আমি দেখতেছি সেটা হচ্ছে 100.66, তার সাথে আমার আসতেছে সিগমা ডেল সিগমা প্রাইম তার চেঞ্জ হচ্ছে না এখানে এসে, ওইটাই কত 25.64। দেখো তাহলে এটা কত আসে, এটা আসবে হচ্ছে 126.3 মনে হয় 126.3 কেপি। এটা আসতেছে হচ্ছে তোমার এই ভ্যালুটা, এবং এই ভ্যালুটা স্টিল ছোট কার থেকে, সিগমা সি প্রাইম থেকে। এটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা জিনিস বুঝতে হবে, যে আমরা দেখতেছি এই ভ্যালুটা স্টিল সিগমা সি প্রাইম মানে যেটা 150 কেপিএ, সেটাকে এখনো ক্রস করতে পারে নাই। তার মানে কি, কমেন্ট লিখবা কি, স্টিল ওসি, এখনো সে ওসি আছে, ওসি প্লে আছে, এনসি হয় নাই এখনো, কারণ যেহেতু ক্রস করেনি। ওকে, এখন তাহলে আমরা কি করব, এখন আমরা আমাদের সেটেলমেন্টের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে আমরা বুঝে গেছি। আমাদের এসসি ইকুয়ালস টু হচ্ছে, যেহেতু ওসি আছে স্টিল, আমার স্ট্রোক কোনোভাবেই সিসি ইউজ হবে না, সিএস এটা ইউজ হবে। আর 1 প্লাস কত ই নট, আর এখানে কত হবে লগ সিগমা সি প্রাইম, বলতে কোনো লেটারই এখানে আসবে না। কেন? কারণ সিগমা সি প্রাইমের সাথে এখন রিচই করে নাই। এটা আসবে হচ্ছে সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা নট প্রাইম, একদম এনসির মতো ফর্মুলা, খালি সি সি জায়গায় সিএস চলে আসবে। এটা কারণে সেটেলমেন্ট অনেক কমে যাবে, বাকি সব ভ্যালু কিন্তু যা আছে তাই। 3 সিএস এর ফর্মুলা হচ্ছে, সিএস হচ্ছে 0.15, 15% করতে হবে বলছিলাম সিসি, আর সিসি হচ্ছে 0.27, আর ডিভাইড বাই 1 প্লাস ই নট, তাহলে 1 প্লাস 0.8, আর এখানে হচ্ছে লগ 10 বেস, এটা ভ্যালুর তো উপরে কত, এটা যোগ করা আছে অলরেডি 26.3, আর সিগমা নট প্রাইম কত 100.66। দেখো এটা কত আসে তাহলে, আগে সেটেলমেন্টকে 0.15 তে গুণ করে দিলে হয়ে যাবে, কারণ আর কোনো কিছু চেঞ্জ হয় না এখানে। আগে তুমি পাইছিলে তো 44, 6.65 into 10 to the power minus 3. 3, হ্যাঁ এই তো, তার মানে 6.6 into 10 to the power minus 3, তো এটা তো মিটারে আসছে, তাহলে মিলিমিটার বললে 6.6 মিলিমিটার। দেখো কত কম সেটেলমেন্ট হয়েছে। এই যে এই কথাটাই কিন্তু আমি লেকচারটা ভরে ভরে বললাম, যে আমার যদি ক্লে ওসি হয়, তার মানে তো সে অলরেডি এক্সপেরিয়েন্সড প্রেসার, এবং ক্লেটা স্টিল ওসি আছে, তার আর কি সেটেলমেন্ট হবে, সেটেলমেন্ট ক্যালকুলেশন করার দরকারই নেই আসলে। এখানে বিল্ডিং ছিল 5 তলা, তুমি ভাঙিয়ে করতেছো 2 তলাতে, এটা আবার সেটেলমেন্ট কি হবে, তো সেটেলমেন্ট যাওয়ার আগে হয়ে গেছে। তবে কথা আছে, কথা হচ্ছে বিল্ডিং 1 মাসের মধ্যে আবার করে ফেললা, হ্যাঁ তাহলে তো সে এনাফ সেটেলমেন্ট হতে পারে নাই, পানি বের হতে পারে নাই, তো ওটা আবার হবে না। লং টাইম যদি থাকে তাইলে হবে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ওসি ধরে করা। আর থার্ড ম্যাথটা যেটা, এটা আমাদের শেষ, আর 2 মিনিট লাগবে। সেটা হচ্ছে আমাদের যদি এই ম্যাথটায় দেখা যাচ্ছে যে আমরা সিগমা নট প্রাইম
তো হচ্ছে কত ছিল 100.66 কেপিএ। সেটা কিন্তু আমাদের ইয়া থেকে কি থেকে সিগমা সি প্রাইম থেকে ছোট। সিগমা সি প্রাইমের ভ্যালু এখন কত দেয়া আছে? সিগমা সি প্রাইমের ভ্যালু দেয়া আছে হচ্ছে 110 কেপিএ দিয়ে দিচ্ছি আমি এখানে। থার্ড ম্যাথে মানে 110 দেয়া আছে। সিগমা সি প্রাইম 110 কেপিএ দেয়া। তাহলে যদি 110 কেপি হয় আর আমার প্রেজেন্টটা হচ্ছে 100, তো তার থেকে কিন্তু প্রি কনসোলিডেশন প্রেসার বেশি ছিল। যেহেতু বেশি ছিল তার মানে স্টিল কিন্তু এটা ওসি। স্টিল ওসি বলতে মেন করতে ফার্স্টের সিচুয়েশনটা মানে এটা হচ্ছে ওসি ক্লে। এবার আমরা দেখব যে সুপার স্ট্রাকচারাল স্ট্রেস আসার পর সে কি হয়। ডেল সিগমা প্রাইম যদি আমি তার সাথে অ্যাড করি তাহলে আমি দেখলাম এটা ভ্যালুটা একটু আগে বের করছে 126.3 কেপিএ হচ্ছে এবং দেখা যাচ্ছে সেটা ক্রস করে চলে গেছে আমার সিগমা সি প্রাইম। সি প্রাইম মানে 110 কেপিএ কে ক্রস করে চলে গেছে। তার মানে কিন্তু সে আর ওসি নাই, সে কিন্তু ওসি থেকে এনসি তে কনভার্ট হয়ে গেল। এই কমেন্টটা লিখবা। আচ্ছা, তারপরে এখন তাহলে আমি আমার সেটেলমেন্টের ফর্মুলা আমি জানি দুই পার্টে করতে হবে, তাহলে করি দুই পার্টে। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে এসসি ফর্মুলাটা আগে লিখি। এইচ প্রথমে কিন্তু সে সিএস নিয়ে আসবে মানে ওসি ছিল 1 প্লাস ই নট, তারপরে কি লগ 10 বেস। ওকে, উপরে কি আসবে বুঝতে হবে। পুরোপুরি গ্রাফ থেকে একটা জিনিস আসতেছে, যদি তুমি গ্রাফটা একটু মাথায় রাখতে পারো যে তার ছিল কত সিগমা নট প্রাইম, তার থেকে আগে সে রিচ করছে কোথায় সিগমা সি প্রাইমে। সো পরেরটা সিগমা সি প্রাইম, আগে ছিল সিগমা নট প্রাইম। এটা হচ্ছে প্রথম পার্টটা। এবার আসি এনসি। যখন সে এনসি হয়ে গেল তখন কিন্তু স্লোপ ইউজ হবে এইচসিসি আর নিচে হবে 1 প্লাস ই নট আর এখানে হচ্ছে লগ 10 বেস। এখন কি অবস্থা? এখন তো সে সিগমা সি প্রাইম কে ক্রস করে চলে গেছে এখানে সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম, সেটা সিগমা সি প্রাইম থেকে বেশি। আর তার ছিল কত? ছিল সিগমা সি প্রাইম। মানে এনসি স্টেজে যখন সে গেছে তখন সে স্টার্টিংই তো সিগমা সি প্রাইম থেকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সেই দুইটা পার্ট। তাহলে এখানে আমরা একটা একটা করে করি। ফার্স্ট পার্টটার জন্য আমাদের এইচ কত? এইচ তো 3, তার সাথে হচ্ছে সিএস টা হচ্ছে 0.15 ইনটু 0.27 এই দুইটা ম্যাথ আলাদা আলাদা পার্ট বাই পার্ট অ্যান্সার আমাকে বললো। প্রথম পার্টটার জন্য আমি করতেছি 1 প্লাস 0.8 আর এটা হচ্ছে লগ 10 বেস। সিগমা সি প্রাইম হচ্ছে এই মেথডে আছে 110 3 নম্বর মেথড, আর সিগমা নট প্রাইম তো 100.66। এটা ভ্যালুটা আগে বের করে আমাকে বলো কত, তারপরে পরেরটা করো। 3 ইনটু 0.27 ডিভাইড বাই 0.8, তারপর আসে হচ্ছে লগ 10 বেস। এখানে গিয়ে হচ্ছে এটা 126.3 আর এটা হচ্ছে 110। পার্ট বাই পার্ট বলো। প্রথম পার্টটার অ্যানসার কত আসলো? ফার্স্ট পার্টে আসছে হচ্ছে 2.6 into 10 to the power minus 3। এই যে, তাহলে আমি মিলিমিটার লিখে ফেলি 2.6 মিলিমিটার। তারপর পার্টে কত গেল? কত? 3.98 millimeters. 3.98। এই যে এনসি তে একটু বেশি হবেই, আরো বেশি হওয়ার কথা, কারণ সে কিন্তু এনসি অবস্থায় বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করে না। দেখো 110 থেকে মাত্র 126 হয়েছে। এটা যদি আরো বেশি হইতো, আরো বেশি, তাহলে দেখতে এখানে আরো অনেক সেটেলমেন্ট আসতো। কারণ এটা ইনসিডেন্স তো খুব সেটেলমেন্ট হবে এখানে। তাহলে ওভারঅল আমার আসতেছে হচ্ছে তোমার 4.58 মনে হয়। 4. Rounding এ 40 আসছে। হ্যাঁ, তাহলে কত আসে? 3 2 4 4 5 6 6.58 মিলিমিটার আমার ওভারঅল সেটেলমেন্ট আসতে যাচ্ছে। এই হচ্ছে আমার ম্যাথটা কমপ্লিট হলো।
তো বলো কার কথা কনফিউশন থাকলে শেষ আমাদের কনসিডারেশন। আমরা এটা এই তিনটা পার্টের ম্যাথই করবা, মানে এই তিন টাইপের ম্যাথই করবা। এখানে যে তিনটা ম্যাথ আমি করাইলাম হয়তো এক এক সেটে এক এক রকম আসবে, কারো বেলা এসসি, কারো ওসি, কারো এরকম ভাবে আসবে। তবে আমি যে ম্যাথটা করাইছি এই ম্যাথটা একটু খুব ভালো করে দেখবা। আর তার সাথে হচ্ছে কিছু কিছু থিওরি পড়বা। একটা হচ্ছে তোমার ধরো কম্প্যাকশন আর কনসোলিডেশনের ডিফারেন্সটা ওই দিন ক্লাসে বলছিলাম। একটা স্যান্ডি সয়েলের জন্য একটা ক্লে সয়েলের জন্য কনসোলিডেশন স্লো আর কম্প্যাকশন ফাস্টার। তারপরে একটা হচ্ছে এয়ারকে রিমুভ করে কম্প্যাকশন, আর কনসোলিডেশন হচ্ছে ওয়াটারকে রিমুভ করে স্পেস থেকে। এই জিনিসটা পড়বা। তারপর প্রাইমারি, সেকেন্ডারি আর ইলাস্টিক সেটলমেন্টের ডেফিনিশনটা পড়বা। তারপর ফাইনালের জন্য এই গ্রাফ প্লটিংটা পড়বা। গ্রাফ বলতে হচ্ছে কিভাবে প্রি কনসোলিডেশন প্রেসার বের করতে হয় বাইসেক্টর মেথডে। আর হচ্ছে আরেকটা তোমার কিভাবে ভার্জিন কনসোলিডেশন কার্ভগুলো প্লট করতে হয় ওসি আর এনসি এর জন্য। এগুলো ফাইনালে থাকবে, এটা ইয়াতে থাকবে না, সিটিতে থাকবে না। স্যার এনসি পার্টে হচ্ছে এখানে অ্যানসারটা একটু ভুল আছে। বলো তো কত? 0.027 হয়। এই যে আমি এটাই ভাবতেছিলাম, এত কম আসার কথা না, খুব কম হয়ে গেছে। কিন্তু এনসি পার্টে আরো বেশি সেটেলমেন্ট হওয়ার কথা। 0.027 মানে তো তোমার প্রায় 27 মিলিমিটার সেটেলমেন্ট। জি স্যার 27 মিলিয়ন। 27 মিলিমিটার সেটেলমেন্ট, তাহলে দুইটা মিলে যোগ করলে তোমার আসতে যাচ্ছে 29.6 মিলিমিটার সেটেলমেন্ট। মিলিমিটার সেটেলমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ক্লাস হয়তো অনেকে পড়ছো, যারা করো না আমি জানি রেকর্ডিং আছে কিনা বা রেকর্ড কেউ করছো কিনা। যদি রেকর্ডটা করে থাকো তাহলে আমাদের ক্লাসরুমে আপলোড করে দিও, সবাই অ্যাক্সেস পাবে, অন্যান্য সেকশনগুলো যাতে অ্যাক্সেসটা পায়। কারণ কনসেন্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তো ক্লাসে যারা মনোযোগী হতে পারে না বা ভালো করে পড়ে নাই তারা যাতে আজকে পুরো কনসেন্ট্রেশন ক্লাসটা পড়ানো হবে। তো এটা একটু ভালো করে দেখবা, ফাইনালের আগেও দেখবা, কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। ঠিক আছে, তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দেই। আর কনফিউশন থাকলে বলো, আমি এই পিডিএফটা আপলোড করে দিব, এই যে আমি যেটার মধ্যে কাজ করাইলাম। কারো কোনো কনফিউশন নাই না? ঠিক আছে। আর পুরো জিনিসটা আমি বই থেকে পড়াইলাম, বই থেকে একটু আমি তো স্লাইড বের করে দেখাইছি, ওই স্লাইডগুলো পড়লেই হবে। তাহলে তুমি মোটামুটি কনসেপ্ট কি বুঝে যাবে।